অ্যাজ এ ডিজাইনার হিসাবে আপনার বিহ্যান্সের পোর্টফোলিওটা, আপনি যদি আপনার বিহ্যান্সের মধ্যে ভালো কাজের পরিমাণ কিংবা হচ্ছে ভালো কাজের কোয়ালিটি মানুষকে দেখাতে পারেন, তখন যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা নাও থাকে, যে হ্যাঁ মাত্র 6 মাসের অভিজ্ঞতা কিংবা হচ্ছে আপনার 2 বছর অভিজ্ঞতা নাই, মানে কোনো অভিজ্ঞতাও নাই, আপনি জাস্ট মাত্র সবে কোর্স শেষ করছেন, এর মাঝে আপনি টুকটাক করে একটা দুইটা করে প্রজেক্ট করে বিহেন্সটাকে খুব স্ট্রংলি ভাবে গুছাইছেন, এই একটা বিহেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনি খুব বড় গলায় জোর গলায় মানুষের যে জব অফারগুলো দেয় সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কাজ পাওয়ার সম্ভাবনা আপনার 70% বেড়ে যাবে বা আরও বেশি বাড়তে পারে। কারণ এখন যেই অবস্থা চলতেছে, মাঝখানে তো আপনার মিড জার্নি ছিল, মিড জার্নি ডিসকর্ড, এই এআইটা ছিল। এখন ওইটা তো প্রিমিয়ামই ছিল, সাবস্ক্রিপশন প্ল্যান কিনে কাজ করতে হইতো, মাসে দেখা যায় 3,000 টাকা না 4,000 টাকা দিতে হইতো যদি একা ব্যবহার করতে হইতো। আর অনেকে আছে টিম ওয়াইজ কাজ করতো, আমরা অনেকে কাজ করতাম মাসে 500 টাকা করে দিতাম আর কি। তো ওইটা এখন বন্ধ। তো ওইটার পরিবর্তে এখন কি আসছে, মাঝে আসলো চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটি আর মিড জার্নি দুইটা একসাথে নিয়ে আমরা কাজ করতাম। চ্যাট জিপিটি থেকে আমরা প্রোম নিয়ে আসতাম, যে আমি এরকম একটা কিছু গুছাইতে চাইতেছি, তুমি আমাকে একটা প্রোম লিখে দাও। তো চ্যাট জিপিটি ফ্রি ভার্সনই, সে আমাকে সুন্দর মতো একটা প্রোম লিখে দিত। ওই প্রোমটা নিয়ে আমরা কি করতাম, মিড জার্নির ডিসকর্ডে এসে আমরা সেখানে একটা ইমেজ রেফারেন্স দিতাম যদি প্রয়োজন হইতো। তো ওই ইমেজটা রেফারেন্স হিসেবে ডিসকর্ডকে দিয়ে তাকে বলতাম যে এই প্রোম অনুযায়ী আমাকে একটা ইমেজ জেনারেট করে দাও। তো মিড জার্নি ওই ডিসকর্ডে আনলিমিটেডভাবে আমাকে ওরকমভাবে ইমেজ করে দিত। তো ওইটা একটা সুবিধা ছিল, বিভিন্ন অ্যাঙ্গেলে আমি কমান্ড দিতে পারতাম, ভুল হলে আবার মার্ক করে কারেকশন করে দিতে পারতাম। তো ওইখান থেকে একটা আপনি যে ইমেজটা চাচ্ছেন সেই ইমেজটা বের করতে অনেকটাই সময় লাগতো, আবার অনেক সময় পাওয়া যেত না। এরকম না যে এক ধাপে ইমেজটা পাওয়া যেত, বিষয়টা এমনটা না। তো এখন তো ওই ডিসকর্ডের অবস্থা নাই বললে চলে, কারণ চ্যাট জিপিটির মধ্যেই এখন এই বিষয়টা ইনক্লুড করে ফেলছে, সেটা ফ্রি ভার্সনের মধ্যেই। তো এই এক জায়গা থেকে অর্থাৎ চ্যাট জিপিটি থেকেই আপনি প্রোম কালেক্ট করতে পারতেছেন, ইমেজ আপলোড করে তাকে বলতে পারতেন যে আমি এই ইমেজটা চাই, এই ইমেজ থেকে আমাকে প্রোম কালেক্ট করে দাও। আবার তার থেকে প্রোম নিয়ে তাকে আবার কমান্ড দিচ্ছে যে তুমি আমাকে এই প্রোম অনুযায়ী একটা ইমেজ বানিয়ে দাও। মানে একটা জায়গাতেই একটা প্ল্যাটফর্ম থেকে আমি সব কিছু পেয়ে যাচ্ছে এবং খুবই অ্যাকুরেটভাবে আমি পেয়ে যাচ্ছে, এমন না যে কোনো ভুল থাকতেছে। আগে ডিসকোডে দিলে দেখা যেত 5টা আঙুলের জায়গায় 6টা আঙুল করে ফেলছে, চোখের জায়গায় চোখ ঠিক নেই, নাকের জায়গায় নাক ঠিক নেই। তবে এখন চ্যাট জিবিটির ফ্রি ভার্সনটাতে আমি যতটুকু ব্যবহার করে দেখছি, এই গিবলি আর্ট বলেন বা জিবলি গিবলি যে যেটাই বলেন বা পিক্সেল আর্ট, এরকম কয়েকটা স্টাইল আছে, আমি মোবাইল দিয়ে ট্রাই করে দেখছি ফ্রি ভার্সনের মধ্যে। তো আমাকে এক চান্সেই একদম বলা চলে 90% অ্যাকুরেট এনে দিছে আমাকে ইমেজগুলোতে। তো এখন এই অবস্থা থাকার কারণে, এবং যারা আছেন ফেসবুকে, তারা যদি ফেসবুকে একটা গ্রুপ আছে চ্যাট জিপিটি গ্রুপ বাংলাদেশ এরকম কিছু একটা, আমি রিসেন্টলি জয়েন হয়েছি। তো ওইটার মধ্যে গিয়ে দেখলাম যে ডিজাইনাররা আসলে তাদের মেধা খাটিয়ে এই চ্যাট জিপিটাকে এত সুন্দরভাবে ব্যবহার করতেছে যে যেই কাজটা করতে একজন ডিজাইনারের ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, সেই কাজটা তারা মুহূর্তের মধ্যে করে ফেলতেছে এবং ক্লায়েন্টকে খুব সুন্দর মতো করে ডেলিভারি দিতে পারতেছে। এই ক্ষেত্রে দুইটা জিনিসের দুইটা সেক্টর প্রবলেম হয়েছে, এক হচ্ছে মডেলারদের, আরেক হচ্ছে ফটোগ্রাফারদের। সো মডেলারদের তো এখন আর মডেলিং করার প্রয়োজন হয় না। আপনি এখন বিভিন্ন অ্যাড দেখবেন, যেমন চাষি দেখেন বা হচ্ছে শ্যামাই, ঈদের মধ্যে আমি এরকম বেশ কিছু অ্যাড দেখছি ফেসবুকে, চাষি মেবি আর কিছু শ্যামাই লাচ্ছি এরকম অ্যাড দিতেছিল। তো ওইখানে প্রত্যেকটা অ্যাডের মধ্যেই এই এআইটাকে ইউজ করছে। আগে তারা হচ্ছে বিভিন্ন আহ, এটাকে কি বলে, ইনফ্লুয়েন্সারই তো বলে, রাইট? তো তাদেরকে এনে এরকমভাবে অ্যাড করাইতো বা মডেলারদের এনে অ্যাড করাইতো, তাদের একটা আলাদা খরচ। তো এখন কি হইতাছে, স্পেশালভাবে তারা পেইড ভার্সনটাকে কিনে কমান্ড দিচ্ছে, ইমেজ জেনারেট করতেছে এবং ওই ইমেজটাকে দিয়ে তারা হচ্ছে ভিডিও জেনারেট করে অ্যাড চালা দিতেছে, যেটা করতে তাদের আগে সপ্তাহখানেক 10-15 দিন এরকম সময় লাগতো। আর এখন সেটা একদিন সর্বোচ্চ 2 দিনেই সেটা তাদের ডান।
তো এর জন্য আমি বললাম যে বিহেন্স প্রোফাইলটার মধ্যে যে এআই থাকতে হবে বিষয়টা এমন না। ওই যে একটা কথা বলে না যে ডিজাইনারদের চাকরি খেয়ে ফেলবে, বিষয়টা এমন তখনই হবে যখন আপনি এই তালের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। অর্থাৎ পাবলিকরা এআই দিয়ে কাজ করতেছে এখন, প্রত্যেকটা প্রতিষ্ঠানই তো চায় তাদের বেস্ট। এখন ওই যে যে প্রতিষ্ঠানগুলো আগে মডেলারদের এনে ভিডিও করাইতো, তারা তো এখন চাবে না ওখানে লাখ লাখ টাকা খরচ করতে। তারা প্রয়োজন পড়লে 5-10 হাজার টাকা ডিজাইনারকে বাড়িয়ে দিবে বেতন হিসেবে, সে এখান থেকে মাসে আনলিমিটেড সার্ভিস ডিজাইনার থেকে নিবে। এর জন্য হচ্ছে ডিজাইনার চাহিদা ওইভাবে করে বাড়ে। আর আমি যদি ওই সার্ভিসটা এখন প্রতিষ্ঠানকে দিতে না পারি, প্রতিষ্ঠান কি করবে? আলটিমেটলি অন্য একজন সিনিয়র ডিজাইনারকে হায়ার করবে যে এআই কে বা এই চ্যাট জিবিটাকে ভালো মতো কাজে লাগাইতে পারছে। তো এর জন্য হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলা। এর জন্য আমি বললাম যে বিহেন্স প্রোফাইলটাকে যারা এই বন্ধের সময় পাবেন, আমি কি ভুল করছি এই জন্য আমার ভুল থেকে আমি শিক্ষা নিয়ে হচ্ছে আপনাদেরকে বলতেছি। আমার বিহেন্সে ঢুকলে দেখবেন যে আমার বিহেন্সের মধ্যে বর্তমানের কোনো কাজই নাই, একদম অনেস্টলি কোনো কাজই নাই। তো এই বিহেন্সটা দিয়ে কাজ পাওয়াটা খুব একটু কষ্টকর হয়ে যায়, কিন্তু যখন দেখে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তখন হয়তো বা আমাকে ডাকে। কিন্তু এছাড়া ওরকম এই বিহেন্সটা দিয়ে কাজ পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। তবে যেগুলো আছে সেগুলো দিয়ে মোটামুটি চলে যাওয়ার মতো। কিন্তু আর কয়েকদিন পরে আমি যদি আমার বিহেন্সটাকে আপডেট না করি, আমার এই সেক্টরে টিকে থাকা, অর্থাৎ জব সেক্টরে টিকে থাকা খুবই কষ্ট হবে। ফ্রিল্যান্সিং তো ঠিকঠাক, কিন্তু এই জব সেক্টরে টিকে থাকা আমার পক্ষে কষ্ট হবে। তখন ওই কথার সাথে আমি একমত হয়ে যাব যে হ্যাঁ, এ আমার চাকরি খেয়ে দিছে। আসলে এআই তো আমার চাকরি খায় নাই, আমার অলসতার কারণে আমার হচ্ছে চাকরি খেয়ে দিছে। সো আশা করি এই কথাগুলো আপনারা কাজে লাগাবেন এই কোর্স চলাকালীন অবস্থাতে, কারণ কোর্স চলাকালীন অবস্থাতে আপনাদের একজন গাইডলাইন থাকে, গাইড দেওয়ার মতো ব্যক্তি আছে, মেন্টর আছে, বা একটা সময়ের সাথে আপনি তাল মিলে চলতেছেন। কিন্তু যখন এই সময়টা শেষ হয়ে যাবে, আপনাকে কেউ বলারও থাকবে না, একটা প্রেশারও থাকবে না, কাজ করার কোনো মন মানসিকতাও থাকবে না। সো এই জন্য সময়ের সাথে আপনি এই কাজগুলো করে ফেললে আশা করি ইন ফিউচারে আপনি কাজ পাইতে খুবই সহজ হবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে কয়েক বছর যাবৎ চলতেছে এখন খুবই বেশি, বিষয়টা কি? আপনি 16-17 দিকে, যদিও আপনাদের হয়তো বা জানা আছে কিনা যায় না, কিন্তু আমরা যখন তখন মার্কেট প্লেসে জব সিক করতাম, তখন দেখা যায় শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড হচ্ছে ফটোশপ, এই দুইটা কাজ জানা থাকা মানে হচ্ছে আপনার জব আপনার হাতে। সো কেউ যদি বলতো যে তাদের একজন গ্রাফিক ডিজাইনার লাগবে, দ্যাটস মিন তাকে শুধুমাত্র ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের কাজ জানা থাকতে হবে, এতটুকুই, জাস্ট সিম্পল, একদম খুব মিনিমাল। এর মধ্যে ফোকাস থাকতে হচ্ছে দেখা যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ, বা হচ্ছে দেখা যায় কোনো প্রতিষ্ঠানের পোস্ট ডিজাইন করে দেওয়া ফেসবুকের জন্য, বা অ্যাড রানের জন্য পোস্ট করে দেওয়া, কিংবা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। এই কয়টা কাজ শুধুমাত্র তখন সময়কার ছিল। কিন্তু এখন আপনি প্রত্যেকটা যেই জব পোস্টগুলো দেখবেন যে তারা গ্রাফিক ডিজাইনার চাচ্ছে, এবং স্যালারি রেঞ্জে দেখা যায় 25 থেকে 40 পর্যন্ত। তো যেগুলো আর কি 25 থেকে 40 পর্যন্ত, ওই স্যালারি রেঞ্জেরটা বলতেছি, 15-18 ওইটার কথা বলতেছি না। 15-18 বা 10-12 যে স্যালারি রেঞ্জগুলো দেয়, তারা শুধুমাত্র ওই ডিজাইনারই খোঁজে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপের কাজ জানা থাকলে তাদেরকে নেয়। কিন্তু যেগুলোর স্যালারি রেঞ্জ 25 থেকে 40, তো তারা এই অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে থাকে না। নিচে গিয়ে দেখবেন উপরে দিয়ে রাখছে টাইটেল বড় করে, আমাদের একজন গ্রাফিক ডিজাইনার লাগবে, কিন্তু নিচে গিয়ে দিয়ে রাখছে তাদের ফিগমা জানা থাকা লাগবে, হ্যাঁ, মোশন জানা থাকা লাগবে, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস। আর যদি সাথে সে কোনো পোস্ট মানে ডিজিটাল মার্কেটিং যদি টুকটাক কাজ জানা থাকে, তাহলে সে প্রাধান্য পাবে। তো ওভারঅল এত কিছু দিয়ে তারা স্যালারি দেয় 25 থেকে 40, এবং আবার যদি ইন্টারভিউতে যান তখন তারা বলবে যে আপনাকে নিব, কিন্তু আপনাকে 6 মাসের প্রফেশন পিরিয়ডে থাকতে হবে, যেখানে আপনাকে স্যালারি রেঞ্জ দিবে হয়তো বা সর্বোচ্চ 15 থেকে 18। কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে রাখছে 25 থেকে 40, কিন্তু আপনাকে সর্বোচ্চ এই দিবে, আর ম্যাক্সিমাম গেলে আপনাকে 20,000 টাকা স্যালারি দিবে। 6 মাস শেষ, আপনার কাজ করা শেষ, আপনাকে হচ্ছে একটা বলবে না তোমার কাজ আর ভাল লাগে না, আপনি যতই বেস্ট সার্ভিস দেন না কেন, তারা বলবে আপনার কাজ আর ভাল লাগে না, আপনি অন্য কিছু দেখেন, আমরা অন্য ব্যবস্থা নেব, শেষ। আপনাকে তাদের এক্সকিউজ দিতে 2 মিনিটও লাগবে না, আপনি মাইনে নিতে বাধ্য। তারা বলবে না তোমার এই কাজ আমাদের ভালো লাগতেছে না, তোমার আরও এরকম অভিজ্ঞতা তো নাই, আমরা আরও বেশি ডিপলি অভিজ্ঞতা পার্সন খুঁজতেছি, তোমাকে দেওয়া হবে না, তুমি শিখো বা অন্য কোনো জায়গায় দেখো। এভাবে করে আপনাকে হচ্ছে বিতাড়িত করে দিবে। সো এই হচ্ছে বর্তমান মার্কেট প্লেসের বা হচ্ছে ওভারঅল অবস্থা। এইটা আপনার জন্য আপনাদের কাছে এই জন্য শেয়ার করলাম, কারণ এটা নিয়ে একটু ঘাটাঘাটি করা হচ্ছে, এবং কিছু পূর্বের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে শেয়ার করলাম। কারণ হচ্ছে
একে তো বর্তমানে এই সিচুয়েশন কারণে ফ্রিল্যান্সিং সাইটগুলো কিন্তু সবই আহ, নাই হয়ে যাওয়ার মতোই। প্রথমত ফাইবার অনেকে হচ্ছে বয়কট করতেছে, আবার যারা সিনিয়র আছে তারা বলতেছে যে এইটা দিয়ে আপনার যেহেতু হালাল ভাবে বা হালাল হারামের দিকে যাব না, এটা দিয়ে যেহেতু আপনি একটা বড় ধরনের রিজিকের ব্যবস্থা আসতেছে, আপনি সেকেন্ড পদক্ষেপ বা সেকেন্ড ব্যবস্থা না করা পর্যন্ত আপনি এটা বন্ধ করেন না, বন্ধ করেন কিন্তু আগে আরেকটা পদ্ধতি খুঁজে নেন, এইভাবে তারা বলতেছে। মানে ওভারঅল এটা বন্ধ করে দেওয়ার মতো অনেকে সিনিয়ররা, টপ রেটেড ফ্রিল্যান্সাররা বন্ধ করে দিচ্ছে। আমিও মোটামুটি এই সাইট থেকে চলে আসছি, ফাইবারের এই সাইটটা থেকে বলা চলে। সো এখন আপনার বাকি আছে হয়তো বা আপওয়ার্ক আর হচ্ছে ফ্রিল্যান্সার। আর এই দুইটা সেক্টরের মধ্যে আপওয়ার্কে এখন যেটা হচ্ছে, আগে আপনি অ্যাকাউন্ট করলে 120টা, এখন 120টার মতো ফ্রি বিট পাবেন। আপনারা কি ফরিদরনি ভাইয়ের কোর্সটা করছেন? মানে তার যে ফ্রিল্যান্সিং সেশনটা ছিল সেটা কি আপনারা কমপ্লিট করছেন বা জয়েন হয়েছিলেন? প্রিয় দেশবাসী, আপনারা কি আছেন আমার সাথে? জি, ওইটাতে জয়েন হয়েছিলাম, আর 2টার মতন ক্লাস হয়েছে আমাদের ঈদের আগে। আচ্ছা, ঈদের পরে এখনো ক্লাস শুরু হয় নাই? না, না। ঈদের পরে তো আর ওইভাবে ক্লাস ক্লাস হয় নাই কোনো। আচ্ছা, ফেসবুক গ্রুপে অ্যানাউন্স দেয় নাই কিছু? না, সেটাও তো দেখতে পাই নাই। আচ্ছা, একটু আপনারা পোক কইরেন ফরিদরনি ভাইকে, আশা করি করে ফেলবে। আচ্ছা, যাই হোক, তো ওকে ভাইয়া। আপওয়ার্কের বিষয়টা হচ্ছে যে আপওয়ার্কে অ্যাকাউন্ট করলে 120টা কানেক্ট দেয়, সেখানে হচ্ছে কানেক্ট খরচ করে আপনার হচ্ছে কাজ পাওয়ার লাগে আর কি। তো আগে কি হইতো যে সিনিয়র ডিজাইনাররা কোন একটা বিটের মধ্যে বিট করতো আর কি। দেখা যায় তারা 10টা কানেক্ট বা সর্বোচ্চ 12 কিংবা ম্যাক্সিমাম দেখা যায় 20টা পর্যন্ত কানেক্ট তারা খরচ করতো, কারণ এই কানেক্টগুলা ফ্রি কানেক্টগুলো শেষ হয়ে গেলে আপনার আবার নিজের ডলার অ্যাড করে খরচ করে এই কানেকশনগুলো কিনতে হয়। তো 120টা ফ্রি কানেক্ট আপনি জব পাওয়ার জন্য খুঁজতেছেন, বিডে যদি আপনি 10টা করে খরচ করেন, 12টা জবের মধ্যে আপনার বিট শেষ। আপনি যদি 12টা জবের মধ্যে কিছু না পান, আপনার বিট শেষ, আবার ডলার খরচ করে আপনার কিনতে হবে। তো এখন কি করে, এক একটা বিট এরকম হয় যে 400-500টা বিট করে, মানে একটা বিটের মধ্যে 400-500 কানেকশন তারা নষ্ট করে বা খরচ করে। তো ওই হিসাবে আপনি নতুন হিসেবে আপনার আছে মাত্র 120টা, তো ফার্স্ট কানেক্ট খরচ করছে 500টা, আপনার ওইখানে তার কোনো সুযোগই নাই। তো সেখানে তো কাজ পাওয়া আরও কষ্টকর। একে তো ফ্রি পাইছি আমি 120টা, এখন প্রথম বিসমিল্লাহ হিসেবে আমি একটা বিট করতে যাব, একটা কাজের মধ্যে অফার আমি দিতে যাব যে হ্যাঁ তোমার এই কাজের অফারটা ভালো, আমি করতে ইচ্ছুক। সো এই যে প্রপোজালটা সেন্ড করতে গেলে দেখবেন যে সেখানে প্রথম যিনি আছে দেখবেন যে 400-500টা কানেকশন খরচ করে ফেলছে। তো সেই কাজ পাবে না তো কাজ কি পাবো আমরা? তো এই হচ্ছে অবস্থা আপওয়ার্কের। আর বাকি রইল ফ্রিল্যান্সারের কথা। তো ফ্রিল্যান্সারের বিষয়টা হচ্ছে কি যে ডিজাইনার সে কন্টেস্ট দিয়ে রাখছে, লাস্ট ক্লাস আপনাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের উপরে হইলো। তো কন্টেস্ট দিয়ে রাখছে, সেখানে আপনি সময় সুযোগ পাচ্ছেন তো করতেছেন, কিন্তু দিন শেষে দেখা যায় ওই যে অন্য একটা খারাপ ডিজাইনার হায়ার করে নিতেছে। এখানেও একটা কি হয় যে কিছু টিম কাজ করে কিরকম, একজন ক্লায়েন্ট হিসেবে কাজ করে, আরেকজন ডিজাইনার হিসেবে কাজ করে। আমি এরকম একটা পাইছি, সেটার কন্টেস্টের প্রাইস ছিল প্রায় 1000 অস্ট্রেলিয়ান ডলার না ইউএসডি সম্ভবত, একটা বেকারি শপের জন্য লোগো ছিল। তো সেখানে আমি যখন কন্টেস্ট দিছি, তো আমি স্টার পাইছি। তো পরক্ষণে মানে কিছু মুহূর্তের মধ্যে দেখলাম যে নোটিফিকেশন আসছে যে উইন দিয়ে দিছে। গিয়ে দেখলাম যে আহ, মানে যে লোগোটা করছে ওইটার কোনো আগামাথা নাই, জাস্ট নর্মাল একটা কপি পেস্ট এরকম কিছু একটা দিয়ে রাখছে, তাকে উইন দিয়ে রাখছে। পরে আমি পুরো হিসাবটা মিলায় দেখলাম যে এইটা জাস্ট ওই যিনি ডিজাইনার ওই একটা অ্যাকাউন্ট আর যিনি ক্লায়েন্ট এই একটা অ্যাকাউন্ট, তারা হচ্ছে মিলিত তাদের ওই অ্যাকাউন্টটাকে একটু রিচ করার জন্য হচ্ছে এই কাজটা যেটা করতেছে। তো এটা আগে চলতো, এখন এত বড় অ্যামাউন্ট দিয়ে করে না, কারণ $1000 $200 অলরেডি নাই হয়ে গেছে। 20% যেহেতু কাটে, তো $200 প্রায় 20,000 টাকার মতো তাদের নাই এই একটা বিষয়ের জন্য। তো এখন হয়তো বা করে যে $50 দিয়ে $10 দিয়ে এরকমভাবে করে রিভিউ কিনে, আর হচ্ছে ক্লায়েন্টের ওরকম রিভিউ পায়, দুইটা অ্যাকাউন্টে দাঁড়া যায়, পর হচ্ছে কাজ পাইতে তাদের সুবিধা হয়। এই হচ্ছে আপাতত আমাদের সচরাচর 3টা অ্যাকাউন্টের অবস্থা।
আর বাকি রইলো এখন যদি ফ্রিল্যান্সিং সেক্টরগুলো এমন হয় আপনারা বলতে পারেন ভাইয়া তাহলে আসলে আমাদের ফিউচার প্ল্যান কি হবে বা আমরা আসলে কিভাবে আগাইতে পারি, এই যে কষ্ট করে কোর্সগুলো শিখলাম এই ক্ষেত্রে এখন কিভাবে আগাইতে পারি, এর মধ্যে আবার চলতেছে এআই। তো ওই যে কথা একটাই, যে যুগের সাথে তাল মিলে আপনার চলতে হবে। আর ফ্রিল্যান্সিং এই সেক্টরটাতে এখন নতুন অবস্থাতেই খুবই কষ্ট হয়ে গেছে। ওভারঅল গ্লোবাল সিচুয়েশন এই সমস্ত কিছু মিস করে আমাদের এই সেক্টরটা একটু বলা চলে না আগানোটাই ভালো। আবার বলবো না যে এরকম যে আমি আগাইতে পারি না দেখে আপনাদের বলতেছি, এমনটা না। আমি ওভারঅল অবস্থা আপনাদেরকে বলার চেষ্টা করছি। আবার যারা পাচ্ছে তারা কিন্তু ঠিকই পাচ্ছে, আবার যারা পাচ্ছে না একদমই পাচ্ছে না, এই হচ্ছে অবস্থা। আমারও ফাইবারে অ্যাকাউন্ট অপারেটেড নমিনেট হয়েছিল, কিন্তু ওইখানে এখন অবস্থা খুবই খারাপ বললেই চলে। তো এখন আমরা তাহলে অনলাইন সেক্টর বাদ দিয়ে কী করবো, এখন আমাদের খুঁজতে হবে হচ্ছে অফলাইন এই বিষয়গুলো। তো আমরা নতুন হিসেবে আমরা কি করতে পারি, আমরা করব ওই যে বিভিন্ন দেখা যায় রিমোটলি 3 মাস 6 মাসের জন্য ফ্রি ইন্টার্নশিপ করায়। তো আমি আপনাদেরকে বলবো এই কষ্ট করে 3 মাস 6 মাসের একটা একটা করে 2টা ইন্টার্নশিপ আপনারা করেন, অর্থাৎ আরও একটা বছর সময় দেন। তো এর মধ্যে তাদের হয়ে আপনি যে কাজগুলো করবেন সেগুলো আপনি ফ্রি হিসেবে যখন কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন দেখবেন যে আপনাকে এমনি নিয়ে নিছে, কারণ আপনি তো একে তাদের ফ্রি সার্ভিস হয়তো বা কিছু একটা অ্যামাউন্ট আপনাদেরকে দিবে। তো সেখানে দেখা যায় আপনি ওইটা যাবেন এরকমভাবে যে শেখার উদ্দেশ্যে এবং আপনার পোর্টফোলিওটা গুছানোর উদ্দেশ্যে। আর এইভাবে আপনি যে কোনো জায়গায় আপনি ইজিলিভাবে কাজ পেয়ে যাবেন, রিমোটলি হোক বা হচ্ছে অনবোর্ডে হোক। তো এই ফ্রি ইন্টার্নশিপগুলা যদি আপনি করেন 3 মাস করেই করাটা ভালো। আপনি যদি নিয়োগও দেন 6 মাসে, তো আপনি 3 মাস করে আপনি ওখান থেকে বের হয়ে যেতে পারেন যে ভাই না আমি আর করবো না, আমার পোষাচ্ছে না, আমি চলে যেতে চাচ্ছি। তারাও আপনাকে না করবে না, আপনি চলে আসতে পারবেন। তো এভাবে করে যদি 3 মাস করে 3-4 জায়গায় করেন একটা বছর সময় নিয়ে, দেখা যায় আপনার পোর্টফোলিওটা খুবই স্ট্রং হবে, কারণ আপনি তাদের হয়ে কাজগুলো করতেছেন সেগুলোকে আপনি আপনার বিয়ান্সে আপলোড করতে পারবেন। এবং এই বিষয়গুলো আপনি যখন আপনার সিভিতে অ্যাড করে কোনো বড় একটা জায়গায় অ্যাপ্লাই করবেন দেখবেন যে আপনাকে খুব ইজিলি হবে বলবে যে আপনাকে শর্ট লিস্ট করা হয়েছে, আপনাকে কিছু টাস্ক দেওয়া হচ্ছে, টাস্কগুলো যদি কমপ্লিট করতে পারেন আপনাকে ইন্টারভিউতে ডাকা হবে, ইন্টারভিউতে টিকলে আপনার জব কনফার্ম। তো এই হচ্ছে আমাদের এই হিস্টোরি। এই বিষয়ে কেউ কিছু অ্যাড করতে চান প্রিয় দেশবাসী? জি না ভাইয়া। বিষয়গুলো কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ভাইয়া নতুন যে ইয়াগুলো দেখতেছি আর কি আমরা, যে অনেক গ্রাফিক ডিজাইনার চাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে যে মোশন গ্রাফিক্স চাইতেছে, ওখানে চাচ্ছে আবার ভিডিও এডিটিং চাইতেছে, ওখানে আবার আফটার ইফেক্ট দেখতে চাইতেছে, মানে সবকিছু জানা লাগবে আর কি, এরকম সিচুয়েশন হয়ে গেছে। হ্যাঁ, ওইটাই তো বললাম যে 16 17 18 দিকে এরকম ছিল না। 18 দিকে কি আসে, 18 দিকে আসে হচ্ছে এসইও পার্টটা। ডিজাইন জানতে পারলে ভালো, সাথে হচ্ছে এসইও পার্টটা যদি টুকটাক জানা থাকে, অর্থাৎ বুস্ট করার বিষয়, কোন একটা পোস্ট বুস্ট করতে পারলে এটা হচ্ছে প্রাধান্য দিত। এরপরে এখন থেকে হচ্ছে আফটার এফেক্ট চলে আসে, কারণ একজন মোশন ডিজাইনার এই প্রতিষ্ঠানগুলোতে আপনি যেটা ডিজাইন করতেছেন ওটাকে কি হালকা পাতলা একটু মোশন অ্যাড করে পোস্ট করতে পারলে, কারণ ফেসবুকে এখন হচ্ছে মোশনগুলো একটু রিচ হয় বেশি। ফেসবুকেরও মানে কি বলে নাটক কম না। কোনো সময় দেখবেন যে আপনার শুধু ইমেজগুলোকে অ্যাড নিতেছে, ভালো ভালো পারফরমেন্স দিতেছে, আবার কোনো সময় হচ্ছে মোশনগুলো অ্যাড করলে ভালো পারফরমেন্স দেয়। সো এই বিষয়গুলোর জন্য এক ঢিলে দুই পাখি মারে। ওই জন্য স্যালারি দেয় 25 থেকে 30 হাজার টাকা, কিন্তু সেই এটার মধ্যে 6 মাসের প্রফেশন পিরিয়ড থাকে। 6 মাস কাজ করেন আপনাকে সর্বোচ্চ 17 18 দিব, হয়তো বা লাঞ্চ ফ্রি দিতে পারে, এর বেশি দিবে না। বা বলতে পারে যে আপনাকে এখন 15 দিব, 25 হাজার টাকা আপনি স্যালারি পাবেন, 6 মাস পর আপনাকে 25 হাজার টাকা ধরা হবে। এই হচ্ছে হিসাব। তো এইটার জন্য আপনি যেটা করতে পারেন, যেহেতু এখন সামনে আমাদের আরও সময় খারাপ যাইতেও পারে, তো এই ক্ষেত্রে বসে না থাকে এইটার সাথে আপনি ইউআইতে যাইতে পারেন, অথবা এইটার সাথে আপনি মোশনে যেতে পারেন। কারণ ইউআইতে যদি যান, ইউআইতে এত নাটক নাই, যে গ্রাফিক্স এটা মোশন এটা এত ঝামেলা নাই। আপনি একজন ইউএক্স ডিজাইনার হইলে আপনাকে বেসিক স্যালারি আপনার 30 35 থেকে শুরু হবে। বেসিক ইন্টার্নশিপ যে করতেছেন মানে জুনিয়র লেভেল যে ইউআই ইউএক্স ডিজাইনার, সেখানে আপনার 30 35 দিয়ে স্যালারি স্টার্ট হবে। তো আপনারা চাইলে কারো যদি ইউআই ইউএক্স ভালো লাগে, যদি এখন আপনারা করেন নাই করবেন, তো আপনারা চাইলে ইউআইতে সুইচ হইতে পারেন। এই আর কি বিষয়। আর আমার মতে এখনকার এবং আগামীর
যে সময়টা আসতেছে এই সময়টাতে ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে ইউআই ইউএক্স এই সেক্টর দুইটা কখনো কি বলে লস হবে না, বা যারা এই দুইটা জানবে তাদের কখনো বসে থাকতে হবে না। মোশন বা হচ্ছে গ্রাফিক্স এই দুইটাতে এআই এরকম আসবেই, আরও আপডেটেড আসবে, কিন্তু এসইও পার্ট বা হচ্ছে ইউএক্স পার্ট এগুলো সব ম্যানুয়াল বিষয়, এগুলোতে কখনো এ আসলেও এগুলোর কখনো মানে কি বলবো মোকাবেলা করতে পারবে না। এগুলো হয়তো বা হেল্প নিয়ে কাজ করা যেতে পারে, কিন্তু এই ডিজিটাল মার্কেটিং সেক্টর বা ইউএক্স সেক্টরে এগুলো কখনো মানে দমে যাবে না, এই হচ্ছে বিষয়। সো এ হচ্ছে সময়ের বিবর্তন আর কি। আচ্ছা, আমরা চলেন আজকে আমাদের টপিকস কিছু শেষ করি। আজকে হচ্ছে আমরা ম্যানিপুলেশন ডিজাইনটা শিখবো, সাথে একটু ফ্লায়ার ডিজাইনের টাচটাও আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে থেকে আমরা হচ্ছে ইউআইতে সুইচ করব আশা করা যায়। তো ম্যানিপুলেশন ডিজাইনটা কি এবং এই নিয়ে একটু বিস্তারিত বলি। ম্যানিপুলেশন ডিজাইনটা হচ্ছে ম্যানিপুলেটেড, যদি সহজ ভাষায় বলি, কিছু ইমেজকে একত্রিত করে, আবার একটু বইয়ের ভাষায় অ্যাড করে আনি, কিছু ইমেজকে একত্রিত করে একটা অর্থবোধক বা একটা মনের মাধুর্য মিশ্রিত করে একটা ইমেজে কনভার্ট করা। আরও যদি সহজ ভাষায় বলি, আপনি একাধিক ইমেজকে মিক্স করে একটা পোস্ট ডিজাইন বা হচ্ছে একটা ডিজাইন ক্রিয়েট করছেন, এই হচ্ছে ম্যানিপুলেট করা। এখন একটা ইমেজ দিতে হবে না, সর্বোচ্চ দুইটা ইমেজ লাগবে, মানে সর্বনিম্ন দুইটা ইমেজ লাগবে। সো দুইটা ইমেজ দিয়ে অ্যাড করে যদি আপনি একটা ডিজাইন বা একটা পোস্ট বা একটা ইমেজ কনভার্ট করেন, সেটা হচ্ছে আপনার ম্যানিপুলেট করছেন আর কি। তো এটারই বিভিন্ন লেভেল আছে, হ্যাঁ, বেসিক লেভেল, অ্যাডভান্স লেভেল, আবার টপ লেভেল। সো এ হচ্ছে ম্যানিপুলেশনের হিস্টোরি। আর এই ডিজাইনটা করতে হয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ দিয়ে, কারণ অ্যাডোবি ফটোশপটা হচ্ছে রাস্টার ইফেক্ট নিয়ে কাজ করে, যেখানে ইমেজগুলো নিয়ে এডিট করা যায়, যেটা আপনারা এর প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখছেন, যেটা ইলাস্ট্রেটর করতে পারে না। সো যেহেতু ইমেজ নিয়ে কাজ, ইমেজের সংমিশ্রণ বা হচ্ছে ইমেজ কে নিয়ে সমস্ত কাজগুলো থাকে, ইফেক্টগুলো থাকে, এই জন্য হচ্ছে এটাকে ফটোশপে কাজ করলে সব থেকে ভালো আউটপুট পাওয়া যায়, এবং এটা ফটোশপ দিয়েই করতে হয়। যেমন আমি যদি একটু স্ক্রিনটাকে আপনাদের সাথে শেয়ার করি, এবং পিন্টারেস্টে যদি গিয়ে জাস্ট ম্যানিপুলেশন ডিজাইনটা লিখে সার্চ করি, দেখবেন যে আমাদের এখানে অসংখ্য ম্যানিপুলেশন ডিজাইন আসতেছে। এবং এই যে ম্যানিপুলেট স্টাইলের যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে, সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে খুব বেশি দেখা যাচ্ছে। যেমন এখানে আপনার এই যে বিভিন্ন প্রোডাক্টের ম্যানিপুলেশন ডিজাইনগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে ম্যানিপুলেশন ডিজাইন, এবং এই ডিজাইনগুলোই সব থেকে বেশি এখন চলতেছে। সাথে হচ্ছে এআই অ্যাড হচ্ছে, আগে যদিও এরকম নর্মালভাবে চলতো, কিন্তু এখন হচ্ছে সাথে এআইটাকে অ্যাড করে হচ্ছে কাজ হচ্ছে আর কি। সো এই জন্য হচ্ছে আমি বললাম যে এআইটার মধ্যে যদি যাইতে পারেন ভালো, আর নয়তো হচ্ছে এই ব্যাকডেটের মধ্যে কষ্ট হবে, একটু আপনার রিসোর্স কালেক্ট করতে কষ্ট হবে। রিসোর্সগুলো কীরকম, আপনার যেরকম আগে আমরা বিভিন্ন ফ্রি সাইট থেকে ভালো ভালো ইমেজ পাইতাম, ফটোগ্রাফাররা সেই ইমেজগুলোকে বিভিন্ন ফ্রি বা প্রিমিয়াম হিসেবে সেল করতো, আমরা সেই ইমেজগুলো নিয়ে কাজ করতাম। যেমন এখানে যদি এই ইমেজটার কথা বলি, এই যে এখানে যে একটা পাহাড় পর্বতের ছবি আছে, এটা আমরা আসল ছবি কালেক্ট করতাম বিভিন্ন ফ্রি সাইট থেকে বা প্রিমিয়াম সাইট থেকে, এবং এই প্রোডাক্টের ইমেজ তো ক্লায়েন্ট আমাদের দিয়েই দিত। আবার হচ্ছে এই যে প্যারাশুটটা দেখা যাচ্ছে, এগুলো বিভিন্ন পিএনজি আমরা পাইতাম। তবে আমাদের কি কষ্ট হইতো, সেটা হচ্ছে এইটা আমি যে অ্যাঙ্গেলে চাচ্ছি, হয়তো বা সেই অ্যাঙ্গেলে আমি গুগলে খুঁজেও বিভিন্ন প্রিমিয়াম সাইটে খুঁজেও পেতাম না। আমাদের একটু ফটোশপ দিয়ে কারসাজি করতে হইতো, অ্যাঙ্গেলটাকে ঘুরাইতে হইতো। আবার এখানে আমরা একদম যেইভাবে এখানে পাহাড়ের ইমেজটা চাচ্ছি সেইভাবে পাইতাম না। তো আমাদের এই রিসোর্সগুলো কালেক্ট করতে সময় লাগতো। যখন আমরা রিসোর্সগুলো পেয়ে যেতাম, তখন আবার ওইটাকে গুছাইতে সময় লাগতো। কিন্তু আমি যদি এখন চ্যাট জিবিটাকে এটাকে একটা প্রম্পট দেই যে আমার এরকম অ্যাঙ্গেলে এরকমভাবে একটা ইমেজ লাগবে, তুমি আমাকে একটা জেনারেট করে দাও, সে দেখবেন যে আপনাকে সর্বোচ্চ যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয় 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের মধ্যে আপনাকে হুবহু এই ইমেজটা বা এই সিনারিও ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে জেনারেট করে দিচ্ছে। তো আপনার কিন্তু সুবিধা, আপনি জাস্ট এখানে প্রোডাক্টে অ্যাড করে দিতেছেন, আপনার কাজ কিন্তু শেষ। সো এই হচ্ছে আর কি সুবিধা, এছাড়া আর কিছু না। আর এই সুবিধাটাকে যদি আপনি ক্যাচ করতে পারেন, আপনার হচ্ছে এই জগতে এখন টিকে থাকা খুবই সহজ। সো এই হচ্ছে ম্যানিপুলেশন। আর একটু যদি ডিটেলসে বলি, যে এখানে এই ডিজাইনটার মধ্যে দেখেন, এখানে কিন্তু যদিও এখন এআই, তো বাট
যদি এই ধরনের ইমেজগুলো যে ম্যানুয়ালি করতে হয়, তো এখানে কিন্তু একটা এলিমেন্টস না, মানে এই যে যে আপনার জুসের এই বোতলের ছবিটা একটা, এই প্যারাশুটের ছবি একটা, অরেঞ্জের ছবি একটা, এই পাহাড়, এই আকাশ, এবং এখানে যে উপরে যে ব্লার ভাবে একটা ঘাসের ছবি দেখা যাচ্ছে, মাটির ছবি দেখা যাচ্ছে, এখানে প্রায় 5 থেকে 6টা ইমেজকে মিক্স করে এই ইমেজটাতে কনভার্ট করা হয়েছে। সো এই যে বিভিন্ন ইমেজগুলোকে একত্রিত করে যখন মিক্স করে এই যে একটা সিনারিও বা একটা ডিজাইন করা হয়েছে, এই কাজটাই মূলত ম্যানিপুলেটেড করা হয়েছে বা ম্যানিপুলেট কাজ। বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাতে পারছি প্রিয় দেশবাসী? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, যেমন এটাই আপনারা একটু ভালো মতো দেখেন আর একটু বুঝতে পারবেন। এই যে যে এই বোতলটা, এই বোতলটা কি আদৌ এখানে রেখে ছবি তোলা হয়েছে? এখানে গরু, মাছ, প্রজাপতি, মাছরাঙা, এগুলো কি এইভাবে রেখে ছবি তোলা হয়েছে? অবশ্যই না। তো এখানে তো এই যে যতগুলো এলিমেন্টস দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা বিষয় বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এসে বা এআই এর হেল্প নিয়ে এইভাবে করে কালার কারেকশন করছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। আমরা এই যে লাস্ট ক্লাসে আপনারা হয়তো বা দেখছেন হিউ স্যাচুরেশনের কাজ, রাইট, প্রোডাক্টের কালার চেঞ্জ করার কাজ, এগুলো তো আপনারা কম বেশি শিখছেন, আর প্র্যাকটিস করার মাধ্যমে হয়তো আর একটু ভালো শিখছেন। জানি না আপনারা যদি আমার মতো হন, ওই যে মেন্টর যতটুকু শিখেছে ততটুকুর মধ্যে আপনার হয়তো বা সীমাবদ্ধ ছিলেন আর ঘাটাঘাটি করেনও নাই। যদি ওরকম হয় তাহলে হচ্ছে আজকের ক্লাসটা আপনার মাথার উপর দিয়ে যাবে, কারণ বুঝবেন না কিছুই, কারণ আগের ক্লাসগুলো আমাদের মিস গেছে। সো এই যে আমাদের ফটোশপের আগে যে বেসিক এডিটিংগুলো ছিল, রিটাচিং বিষয়গুলো ছিল, ব্যাকগ্রাউন্ড রিমুভের বিষয়গুলো ছিল, কালার অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো ছিল, সেগুলো ওভারঅল মিক্স করে হচ্ছে মূলত এইভাবে করে আমরা আজকে ডিজাইনগুলো করার চেষ্টা করব। তবে আমরা একদম হাই কোয়ালিটি বা হাই টপ নচ ভাবে ডিজাইন করব না, কারণ একটা ম্যানিপুলেশন ডিজাইন যদি আপনি ম্যানুয়ালভাবে করতে যান, আপনি যত বেশি নিখুঁতভাবে সময় দিয়ে কাজ করবেন, ডিটেলস দিবেন, আপনার ডিজাইনটা ততই ভালোভাবে আপনি প্রকাশ করতে পারবেন। আর আপনার যতই হচ্ছে অলসতা করবেন, আপনার ডিটেলস কম দিবেন, আপনার ডিজাইনটা বেখাপ্পা লাগবে, এবং সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা মার্কেটে চলবেও কম, এবং দেখা যায় ক্লায়েন্টও অ্যাপ্রুভ করবে না। আর দেখা যায় দুই একটা অ্যাপ্রুভ করলেও এর বেশি আর করবে না। তো এই জন্য বললাম যে আপনি এই ডিজাইনটার মধ্যে সময় দিতে হয় বেশি এই ম্যানিপুলেশন ডিজাইনগুলোর মধ্যে, কারণ খুব ছোট ছোট ডিটেলস আমাদের অ্যাড করতে হয়। যেমন এই যে বোতলটা যদি একটা বিয়ারের বোতল বা মেবি, সো একটু আসি একটু দেখাই দিই। এখানে যে ওয়াটার ড্রপগুলো পড়ছে এই বোতলের উপরে, আদৌ কিন্তু এই বোতলের উপরে এত ওয়াটার ড্রপ ছিল না। আবার এখানে শ্যাডো পার্টগুলো ছিল না, এখানে যে সানলাইটের যে বিষয়টা এটা ছিল না, এখানে গাছের উপরে আলো পড়তেছে এগুলো ছিল না, এখানে হাইলাইট, এখানে হচ্ছে আবার একটু ব্ল্যাক পড়ছে। সো এই যে বিষয়গুলো শ্যাডো অ্যাড করে, আমরা তো ব্রাশের কাজগুলো শিখছি, সো এই ব্রাশগুলো দিয়েই মূলত এখানে এত ঘষা মাজা করা হয়েছে, এবং এইভাবে করে এই ডিজাইনগুলোকে তৈরি করা হয়। সো এখানে যদি আমি এখন শ্যাডো পার্ট কম দিতাম, কারণ আমার লাইটের বিষয়গুলো বুঝতে হবে। আমি যখন লাইটের বিষয়গুলো নিয়ে কাজ করব, যে কোথা থেকে লাইটের আলোটা আসতেছে এবং ওইখান থেকে কোন অ্যাঙ্গেলে লাইটের আলোটা আসলে কোন দিকে কতটুকু শ্যাডো পড়তে পারে, সেটা আমার এখানে বুঝতে হবে। যেহেতু এখানে আমার পাথর বা ঘাসপালা চলে আসছে এবং বাধাপ্রাপ্ত হয়েছে, দ্যাটস মিন এই আলোটা আমার এখানে অন্ধকার থাকাটাই স্বাভাবিক। তারপরে এখানে যতটুকু ওই সাইড থেকে বিপরীত সাইড থেকে কিন্তু ঠিকই আলো পাইছে। সো এইগুলো আমার একটু রিয়েল সেন্স দিয়ে বুঝতে হবে, যে আমি যদি এখন হুটহাট করে কোনো রকম একটা ডিজাইন করি, আমার কিন্তু এই ডিজাইনগুলো ভালো লাগবে না, রিয়েলিস্টিক মনে হবে না, বেখাপ্পা মনে হবে, তখন কিন্তু আর ডিজাইনগুলো মার্কেটে চলবে না। সো এই যে এইটা একটু দেখেন, এই দেখেন কীভাবে ইমেজগুলো বিভিন্ন রিসোর্স থেকে নিয়ে আসা হয়েছে। এই যে এইটা একটা রিসোর্স, উপরে বসে রয়েছে এইটা একটা রিসোর্স, উনি কিন্তু বসেছিল আরেক জায়গায়, বসায় দিয়েছে ডাইনোসরের মধ্যে। আবার এই যে মুখর মধ্যে যে রশিগুলো, এগুলো নিয়ে আসে আলাদাভাবে, এই ছোটোগুলো নিয়ে আসে, এখানে ঘাস, এখানে পাহাড়, আকাশ, নিচে জমিন, এগুলো বিভিন্ন রিসোর্স থেকে নিয়ে আসে। এগুলোকে মানে কানেকশন এমনভাবে গুছাইছে যে দেখেন এখন পুরো কিন্তু একটা রিয়েলিস্টিক ইমেজ, বা মনে হচ্ছে কোনো একটা মুভির একটা ডিজাইন, রাইট? সো এই হচ্ছে বিষয়। তারপরে এটা দেখেন, মনে হচ্ছে যে হ্যাঁ, মরুভূমির মধ্যে না যেন কত বছর যেমন এটা পুঁতে রাখা হয়েছিল, এই জন্য হচ্ছে বালু দিয়ে ভরে গেছে, অথচ ছিল কি, এটার নাম কি, স্ট্যাচু অফ লিবার্টি, রাইট? সো এইটাকে এরকমভাবে অ্যাড করা হয়েছে। সো এ হচ্ছে আর কি ম্যানিপুলেশন ডিজাইনের হিসাব। সো আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন তো করছি, এই ম্যানিপুলেশন ডিজাইনটা আমরা কেন শিখতেছি? আমরা হচ্ছে শিখতেছি এই কারণে, কারণ আমাদের আশেপাশে যত সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে হচ্ছে
বা যে কাজগুলো এখন চলতেছে সেগুলো সব ম্যানিপুলেটিভ স্টাইল। আর নর্মাল সোশ্যাল মিডিয়া ডিজাইন খুবই কম চলে। আমি যদি সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ করি, এই ধরনের নর্মাল ডিজাইনগুলো, এই যে এইগুলা যেগুলো ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, এগুলো খুবই কম চলে, খুবই কম বলতে খুবই কম। যারা যে সমস্ত ক্লায়েন্টরা খুব মিনিমালিস্টিক চায় তারাই শুধুমাত্র হচ্ছে এই ধরনের ডিজাইনগুলা নিয়ে থাকে বা করে থাকে। তো আবার ওইখানে দেখা যায় ওই ডিজাইনগুলোর মধ্যে আমাদের এরকমভাবে হালকা একটু ম্যানিপুলেট করতে হয়, যে এখানে মেঘের ইমেজ নিয়ে আসা হয়েছে, এই যেমন এটা করতেছে দেখেন, এখানে যে ডিজাইনটা করতেছে এই ডিজাইনটা মনে ছিল, এই যে কাজ শেষ কিন্তু। সো এই হচ্ছে হিসাব। চলেন আমরা আজকে এরকমভাবে কিছু রিসোর্স কালেক্ট করে কাজ করার চেষ্টা করবো আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, যাদের ওই যে স্যালারি রেঞ্জ দেখেন আপনারা 40 থেকে 50, তাদের আবার ব্লেন্ডারের কাজ জানা থাকা লাগে। কারণ তাদের হচ্ছে প্রোডাক্ট ডিজাইনার হিসাবে হায়ার করে। তো এই বিভিন্ন যে কাস্টম মোকআপের মধ্যে আমরা যে মোকআপগুলো শিখছি, মোকআপের মধ্যে কাস্টম মোকআপে, সেইখানে আমরা কি করছি, রিসোর্স থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা প্রোডাক্টের ইমেজগুলো নিয়ে এসে সেগুলোর উপর ব্যবহার করছি। তো এখন যদি আমাদের একদম কাস্টম প্রোডাক্টই প্রয়োজন হয়, যেমন এখন আমার বক্স একটা বক্স প্যাকেজিং ডিজাইন করব, এখন এই বক্সের আমার, আমি একটু দেখাই, কার্টুন বক্স, এখন আমি এমন একটা বক্স চাচ্ছি, কিন্তু আমি পুরো গুগল খুঁজেও আমি আমার সাইজ অনুযায়ী বক্স পাচ্ছি না, বা আমার একটা প্রোডাক্ট আমি পাচ্ছি না। যেমন হচ্ছে শ্রীরাম বলা হয় না, শ্রীরামই তো বলা, স্পেলিং কি ভুল? আচ্ছা। সো এরকমভাবে যে শ্রীরামগুলো থাকে এগুলোর আমি এখন পাচ্ছি না। তো এখন কি করতে হবে, এখন হচ্ছে আমার জানতে হবে ব্লেন্ডারের কাজ। ব্লেন্ডার থেকে আমি হচ্ছে এই প্রোডাক্টটাকে সুন্দর মতো বানিয়ে তখন হচ্ছে কাজ করব, যেমনটা হচ্ছে এই যে এটার মধ্যে। সো এরকমভাবে ব্লেন্ডার দিয়ে বানিয়ে আমি এখন আমার প্রোডাক্টটাকে তৈরি করব, সেটার মধ্যে আমি এখন ফটোশপ দিয়ে ডিজাইন করে আমার কাজ শেষ। সো এই হচ্ছে এইসব মানে স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপ আপনার জানা থাকতে হবে, বিষয়টা এমন না। আপনি আস্তে আস্তে শিখবেন। এখন ব্লেন্ডার করতে হলে তো আপনার পিসি লাগবে 1.5 লাখ 2 লাখ টাকার পিসি, অনেকের পক্ষে তো এটা সম্ভব না। তো এই জন্য হচ্ছে আমরা কাস্টম মোকআপ যেটা শিখছি সেটার মধ্যে হচ্ছে আমরা তাদের রিসোর্স থেকে নিয়ে তাদের হচ্ছে কাজগুলো করে দিতাম আর কি, এই আর কি অবস্থা। ওকে, সো অনেক কথা বললাম, আমরা এখন কাজে ফিরে যাই। এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, আপনারা কি ডিজাইনটা দেখতে পাচ্ছেন? মানে একটা ইমেজ সমুদ্রের উপরের অংশে কিছু শার্ক দেখতে পাচ্ছেন, জি ভাইয়া। শার্ক দেখা যাচ্ছে। সো এখানে জি কেউ কি ভাইয়া। গোসল করতে নামবেন আপনাকে যদি 1 লাখ টাকা দেওয়া হয়? নাই হয়ে না, যাবে। না না। আচ্ছা 10 লাখ, না, না 20 লাখ, না কেউ নামবেন না? না, আছেন কি এরকম না যে ভাইয়া। যদি 1 কোটি টাকা দেওয়া হয় সে নামবেন এখানে? কেউ নাই? জি ভাইয়া নামবো। পাওয়া গেছে একজন, কে সে? আচ্ছা আরেকজন লেখছে টাকা দেন আগে ভাও। আল্লাহ। আচ্ছা আপনি আগে ওখান থেকে বেঁচে আসেন, তারপর হচ্ছে টাকা দেওয়া হবে। আমি হইলে ঠিকই নামতাম। আমি হইলে কিভাবে নামতাম, আমার জি ভাইয়া। আমার যদি ছবি এখানে নাই, ছবি নাই, আহ, আমি একটু চালাকি করতাম, আমার ছবিটাকে এখানে আমি বসায় দিতাম, আপনাদের দেখাইতাম, এই দেখেন আমি নেমে গেছি। যেমনটা হচ্ছে এই যে এখানে শার্কগুলোকে আমি বসাইছি, এই যে। এখন কি এখানে নামবেন আপনারা? জি ভাইয়া নামতে চাই। চলেন আমরা এখানে গিয়ে পিকনিক করে জি আসি। ভাইয়া। গরম পড়ছে, আমরা গোসল টোসল করে আসি। মাটিও দেখা যাচ্ছে, অল্প পরিমাণ পানি, সমস্যা নেই, গোসল করা যাবে সুন্দর মতো। কিন্তু যদি আবার চিকনে সাইড দিয়ে এরকমভাবে চলে আসে তখন কিন্তু আবার ঝামেলা। তো এখানে দেখেন, এটা কিন্তু একটা ম্যানিপুলেটেড। আমি কোন ইমেজটাকে কি করছি, এটা ছিল আরেকটা ইমেজ। সো আর এটা ছিল আমার আরেকটা ইমেজ, সমুদ্র। সো এই দুইটা ইমেজকে আমি মিক্স করছি, মিক্স করে হচ্ছে আমি এই যে এরকমভাবে বানাই দিচ্ছি। এখন মনে হচ্ছে যে হ্যাঁ এই পানির নিচ দিয়ে বা ভিতর দিয়ে মনে হচ্ছে যে এই শাকটা যাচ্ছে, তাই না?
যদি আরও ডিটেলস অ্যাড করা যেত, কিন্তু আমি হয়তো বা করি নাই, আরও সময় লাগতো। আমি জাস্ট দুইটা ইমেজকে দুইটা কাজ করে এই কাজগুলো করে ফেলছি। একটা কথা আমরা শুনতাম না, মাঝখানে কিছু ভাইরাল পোস্ট যাইতো, এবং এটা মনে হয় 17 না 18 দিকে হয়েছিল, যে ভাই এগুলো এডিট করা যায়, তাই না? তো ঠিক তেমনিভাবে আমরা এখন সব কাজগুলোকে এডিট করব। আহ, আমরা বন্ধুদের সাথে হচ্ছে এরকম বিভিন্ন ইমেজ নিয়ে ফাইজলামি করব, তাদের মুখ কেটে আমরা অন্য মুখে লাগিয়ে দিব। তবে এরকমটা কইরেন না, আমরা আগে করতাম এরকমটা কইরেন না, না করাটাই ভালো। আচ্ছা, সো এই ডিজাইনগুলো শেখার আগে আমরা হচ্ছে বেসিক দুইটা পার্ট শিখি, যে আসলে মিক্সগুলা করার ক্ষেত্রে বা এই ম্যানিপুলেশন করার ক্ষেত্রে আমাদের একটা পার্ট কাজে লাগে খুব বেশি, যেটা হচ্ছে লেয়ার মার্কস। আমরা কি লেয়ার মার্কস নিয়ে কাজ করছি? প্রিয় দেশবাসী, হ্যাঁ করছি। সো এই করেছি। লেয়ার জি মার্কসটা ভাই। নিয়ে আমরা এখন কাজ করব। আর ম্যানিপুলেশন ডিজাইনটার মধ্যে এই লেয়ার মার্কসটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো আমি একটা সাইজ নিচ্ছি, নর্মাল একটা সাইজ, বা ইমেজটাকে ওপেন করে নেই, তাহলে আর সাইজ লাগবে না। ড্র্যাগ করলাম, এখানে হচ্ছে ছেড়ে দিলাম, ইমেজটা চলে আসছে, এটাকে আনলক করে নিচ্ছি, আর স্প্লেসটাকে এখানে নিয়ে আসতেছি। আমরা কিছু অ্যাড দেখি না সসের বোতলে, যে মরিচটাকে হচ্ছে এরকম মনে হচ্ছে যে এখানে কেউ বম ফিট করছে, জ্বালায় দিছে, ফেটে গেছে, ওই মরিচের স্প্লেসটাই মনে হচ্ছে এরকম। আচ্ছা, আমার স্ক্রিন চলে গেছে, রাইট? না ভাইয়া। না ভাইয়া, না যায় না নাই, আছে ঠিকই ভাইয়া। আছে। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি। জি হ্যাঁ। দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। একটা মিনিট, কিন্তু আমি মোবাইলে দেখতে পাচ্ছি না, এই জন্য জিজ্ঞাসা করলাম যে কোনো এরর হয়েছে কিনা। ওকে, সো এরকম অ্যাডগুলোর ক্ষেত্রে তারা কি আসলে এরকম মরিচটাকে ফাটায় তারপর ছবি তোলে? আপনারা যারা ভাইয়েরা আছেন, যখন আগের সময়, এখনও হয়তো অনেকে করেন, সলতা বম আপনারা চিনেন, বা সুতলি বম, লাল কালারের বম? দেখি তো সার্চ করলে আসে কিনা। না, এই যে এখানে আসছে মেবি। এরকম ভাবে কিছু বমগুলো থাকতো। তো এগুলো আপনারা কি ফুটাইছেন যারা ভাইয়েরা আছেন? এই যে, জি ভাইয়া এই যে অনেক লালটা, পেয়েছি। এগুলো আমরা বলতাম পাতা বম। একটা জ্বালাইলে একদম 28 সবগুলা বাজি বলতাম একসাথে আমরা। ফুটে যেত। খুব বেশি ভালোই আওয়াজ 28 হতো। বাজি বলতাম। এগুলো পাতা হিসাবেই চলে, শাঁখারি বাজার গেলে, শাঁখারি পট্টি গেলে পাতা বললেই আপনাকে এটা দিয়ে দেবে। তো ওইটা আমরা কি করতাম, যখন ছোট ছিলাম, 28টা ছিল, তো আমরা কি করতাম, একসাথে জ্বালাইতাম না, কারণ আনতামই 2-1 প্যাকেট, তো একটা একটা করে খুলে তারপর হচ্ছে এরকমভাবে ফুটাতাম। তো আমরা মনে করতাম যখন এই যেরকম ডিজাইনগুলো আসতো, আমরা ভাবতাম যে হয়তোবা মরিচের মাথায়, এই মাথায় এইরকম একটা বম দিয়ে ফাটায় দিছে, দেন হচ্ছে ভিডিও করে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে এরকম হয়তো বা কাজগুলো করছে, কিন্তু আসলে এরকমটা না। এইটার পিছনে হচ্ছে একজন ডিজাইনারের হাত ছিল, যিনি হচ্ছে ম্যানিপুলেট করছে আর কি। সো এখানে আমরা ম্যানিপুলেট করি, ফার্স্টে হচ্ছে আমরা এই মরিচের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিই, ম্যাজিক ইরেজার টুল দিয়ে এক ক্লিকে কাজ শেষ। সো এটাকে আমরা এখন ফিট করব, আমরা এটাকে, এই দুইটাকে একটু ছোট করে নিই। সো ট্রান্সফর্ম কন্ট্রোলটা দিয়ে নেই, তাছাড়া যে আমার কন্ট্রোল অপশনটা দেখা যাচ্ছে না। সো ওকে, আমি এটা 25 ভার্সন ইউজ করতেছি, যার কারণে আমার শিফট ধরতে হচ্ছে না, শিফট বা অল্টার ধরতে হচ্ছে না, এমনিতে আমি নর্মালভাবে কাজ করতে পারতেছি আর কি। আচ্ছা, সো স্প্লেসটাকে আমি হচ্ছে এখান থেকে ছোট করে দিই, মোটামুটিভাবে ফিট করে দিই যতটুকু প্রয়োজন পড়ে আর কি। সো এখান থেকে আমি জাস্ট অ্যাডজাস্ট করলাম, কিন্তু এখনও কিন্তু প্রপারলি অ্যাডজাস্ট হয় নাই, তাই না? এখানে দেখেন, এখানে কিন্তু বেকআপ চলে আসছে। সো এই অ্যাডজাস্টটা কীরকম? অ্যাডজাস্টটা আপনি রাইট বাটন ক্লিক করে বা হচ্ছে কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম অপশনটা অন করে মাউসের রাইট বাটন যখন ক্লিক করেন, দেখবেন যে ওয়ার্প নামে একটা অপশন আসছে। সো আমি ওয়ার্পটা করে এইখান থেকে আমি একটু টেনে দিচ্ছি,
এরকমভাবে যতটুকু পসিবল হয় আমি মিক্স করে দিলাম। আমার যদি এখানে কোনো প্রয়োজন হয় আমি চাইলে এখান থেকে এইভাবে করে অ্যাড করতে পারবো। সো তখন আমি শুধুমাত্র এতটুকু অংশ এরকমভাবে মুভ করে দিলে আমার কাজ কিন্তু শেষ। তো এটাকে আমি মোটামুটিভাবে অ্যারেঞ্জ করে নিলাম এতটুকু। ওকে, ডান। সো এটা আমার অ্যারেঞ্জ হলো, কিন্তু আমার মরিচের এই অংশটুকু কিন্তু রয়ে গেল, তাই না? আমি যদি স্পেসটাকে অফ করে দিই, মরিচের এই অংশটুকু রয়ে যাচ্ছে। আমার তো এতটুকু অংশ দরকার নাই, তাই না? সো এতটুকু অংশ আমার মুছে ফেলতে হবে। আমরা তো একটু আগে মরিচের ব্যাকগ্রাউন্ডটাকে মুছলাম, সো আমাদের এখন দরকার এতটুকু অংশ। সো এতটুকু আমরা মুছতে পারি কিভাবে একটু বলেন তো, কোন পদ্ধতি ব্রাশ অবলম্বন টুল করে? দিয়ে। আর কেউ? ভাইয়া ওই যে ইরেজার ওই টুল দিয়ে। অংশটুকু ডিলিট করা লাগবে, ওই অংশটুকু সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে যদি ব্রাশ টুল দিয়ে আমরা ডিলিট করে যেতে পারি। আচ্ছা, ভাইয়া আমি বলি, জি। ওই যে এফএক্স লেখা আছে না, ওইটার সাথে যে নামটা মনে নাই, পতাকার মতো, ওইটাতে ক্লিক করার পরে ব্রাশ টুল সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ইয়াতে ব্ল্যাক এন্ড হোয়াইট রাখলেই রিমুভ হয়। আচ্ছা, সবাই মোটামুটি ঠিক কথাই বলতে পারছেন, কিন্তু আমরা যেহেতু কাজ করতেছি ম্যানিপুলেশন একটা স্টাইল, সো এই ক্ষেত্রে লাস্ট যে অ্যান্সারটা আসে আমরা এই মেথডটা ইউজ করব, অর্থাৎ এটাকে বলা হয় লেয়ার মাস্ক স্টাইল। আমরা ইরেজার টুল দিয়ে মুছে ফেলতে পারতাম, আমরা হচ্ছে সিলেকশন করে ডিলিট করে দিতে পারতাম, আরও পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করতে পারতাম। কিন্তু ওইগুলো করার ক্ষেত্রে আমার কি ঘটনা ঘটবে, আমি যদি এখানে সিলেকশন করি, অর্থাৎ আমি সিলেকশন করলাম বা এখান থেকে লেসো টুল নেই, লেসো টুল কি গেল, এই যে এখান থেকে লেসো টুল নিয়ে এতটুকু সিলেকশন করলাম, কিবোর্ড থেকে লেয়ার সিলেক্ট রেখে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। এরকমভাবে করা যায়। কিংবা হচ্ছে আপনি যদি এখান থেকে ইরেজার টুল নেন, এরকমভাবে মুছে দিলেন, হয়ে গেল। কিন্তু এই প্রসেসটা আমরা করব না। কেন করব না? কারণ ম্যানিপুলেশন ডিজাইনের ক্ষেত্রে আপনার একটু মাথায় রাখতে হবে যে আপনি যখন কাজগুলো করতেছেন, ইন ফিউচারে কাজ করার সুবিধার্থে আপনার এই যে যতটুকু অংশ রিমুভ করে ফেলছেন, এতটুকু অংশ আবার রিটার্ন নিয়ে আসার প্রয়োজন হইতে পারে। তো আপনি যদি একবারে এখান থেকে মুছে ফেলেন বা অন্য কোনো ইফেক্ট অ্যাড করেন, তাহলে ওই বিষয়টা আন্ডো করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সো আপনি যখন 200-400 স্টেপ চলে যাবেন, কারণ প্রত্যেকটা ক্লিকই একটা করে স্টেপ হয়, কন্ট্রোল জেড দিতেছেন, এটাও একটা স্টেপ হিসেবে কাউন্ট করবে। সো যখন আপনি 200-এর উপরে অধিক স্টেপে চলে যাবেন, আর এটা দেখবেন যে 2 মিনিটও লাগে না 200 স্টেপ চলে যেতে, তো তখন কিন্তু আপনার আন্ডো করার কোনো সুযোগ নাই। তো তখন দেখবেন যে আপনার কাজটা পুরো নষ্ট হয়ে গেছে, আবার শুরু থেকে কাজ করতে হইতেছে। তো এই যেন কষ্টটা না হয়, এই কারণে আমরা হচ্ছে এখান থেকে লেয়ার মার্কসটাকে অ্যাড করি লেয়ারের মধ্যে, এবং এখানে ব্রাশ টুলসের হেল্প নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা রেখে আমরা লেয়ারটাকে মুছে ফেলি। কীরকমভাবে? আপনার এখানে ব্ল্যাক কালারটা উপরে নিয়ে আসেন, ব্রাশ টুল রাখেন, আপনি এখান থেকে চাইলে সফট অথবা হার্ডনেস ব্রাশটাকে ইউজ করতে পারেন। হার্ডনেস দিলে আপনার হচ্ছে একদম কঠিনভাবে মুছে যাবে, আর যদি হার্ডনেসটাকে কম দিয়ে রাখেন আপনার হচ্ছে একদম স্মুথভাবে মুছবে। কখন মুছবে? যখন আপনি এই যে ডান পাশে লেয়ার থাম্বনেলে লেয়ার মার্কস থাম্বনেল আপনি সিলেক্ট রাখবেন। এখন যদি আমি ব্রাশটাকে ক্লোজ থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করলাম, এই যে মুছে ফেলতেছি, দেখেন আমার কিন্তু স্মুথলিভাবে মুছে যাচ্ছে। আবার যদি আমি এখান থেকে হার্ডনেসটাকে বাড়িয়ে দিই, যদি ক্লিক করে দেখেন হার্ডভাবে মুছে যাচ্ছে। এখন আমার যদি এটা কোনো কারণে ফেরত নিয়ে আসার প্রয়োজন হয়, আমি হচ্ছে এখান থেকে হোয়াইট কালারটা উপরে নিয়ে আসবো এবং এখান থেকে ক্লিক করবে, দেখেন আমার কিন্তু রিটার্ন নিয়ে আসতে পারতেছি। আবার ব্ল্যাক কালারটাকে আমি নিয়ে আসবো, আমার যতটুকু মোছার প্রয়োজন হয় আমি ততটুকু মুছে ফেলতেছি, এখান থেকে মোছার প্রয়োজন এরকমভাবে মুছে ফেললাম। আবার যদি আমার শুধু উপরের অংশটুকু নিয়ে আসতে প্রয়োজন হয়, আমি হচ্ছে ব্ল্যাক কালারটাকে সুইচ করে হোয়াইট কালার নিয়ে আসবো, এখানে একটা ক্লিক করবো, আমার ওই অংশটুকু ফেরত চলে আসতেছে। কিন্তু আমি যদি এটাকে ইরেজার টুল নিয়ে কাজ করতাম, দেখেন এখানে 10-12টা স্টেপ চলে হয়ে গেছে, এখন কিন্তু আমার আন্ডো করে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। সো এই জন্য হচ্ছে আমার এই ম্যানিপুলেশন ডিজাইনটার মধ্যে এই লেয়ার মার্কসটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর আমাদের এই ইমেজের কাজের ক্ষেত্রে আমাদের এই লেয়ার মার্কসটাকে অ্যাড করে রাখতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাইয়া। তো চলেন আমরা এখন রিটার্ন না নিয়ে এসে আমরা হচ্ছে এই অংশটুকুকে মুছে ফেলি, হার্ডনেসটাকে একটু কমিয়ে দেওয়ার দরকার নেই আমাদের। লেয়ার অবশ্যই কিন্তু এই লেয়ার মার্কস থাম্বনেলে সিলেক্ট রাখবেন। মেন ইমেজে যদি সিলেক্ট রাখেন তাহলে কিন্তু আবার কালার অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন আমি যদি মেন ইমেজে সিলেক্ট রাখি, দেখেন হোয়াইট কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ব্ল্যাক কালার যদি রাখি ব্ল্যাক কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, কালার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমি একটু দেখাই, দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা,
এখানে কিন্তু মরিচের লেয়ারের মধ্যে কালার প্রাইস ব্ল্যাক কালার, হোয়াইট কালার। সো আমার কাজ করতে হবে এই লেয়ার মার্কস থাম্বনেলে রেখে এটার মধ্যে, বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো আমরা লেয়ার মার্কসে সিলেক্ট রাখলাম, ব্রাশ টুল সিলেক্ট রাখলাম। সো আমরা এখানে যতটুকু প্রয়োজন হয় মুছে দিচ্ছি। আচ্ছা, এতটুকু তো মুছে ফেললাম, এখন এটাও আমাদের একটু মুছতে হবে। সো আমরা স্প্লেসটার মধ্যে একটা লেয়ার মার্কস অ্যাড করি, ব্রাশটাকে নিয়ে এখানে যেহেতু একটু স্মুথভাবে মুছতে হবে, সো আমরা হার্ডনেসটাকে একদম 0 করে দেই, ব্রাশের সাইজটাকে একটু ছোট রাখি, এরকম অল্প কিঞ্চিত পরিমাণে এভাবে হচ্ছে আমরা মুছে দিই। আমরা একটু অ্যাডজাস্ট করে নিই ইমেজটাকে হালকা কিঞ্চিত পরিমাণ। ওকে, মরিচটাকে আমরা একটু মুছে দিই। ওকে, দেখেন আমরা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে ফেলছি। এখন মনে হচ্ছে না যে মরিচের অতটুকু অংশ আমাদের ফেটে গেছে? ভাইয়া। প্রিয় দেশবাসী, আপনারা কি প্রসেসটা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। এই বিষয়টা যদি আপনি বুঝে ফেলতে পারেন তাহলে আপনার হচ্ছে ম্যানিপুলেশন ডিজাইনের 70% কাজ শেষ। বাকি হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসে যে বিষয়গুলো শিখছি সেইগুলোকে জাস্ট একটু অ্যাপ্লাই করে কাজগুলো করতে হবে, এবং সেগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা শিখবো ইনশাল্লাহ। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? সবাই বুঝতে পারছেন? না বুঝে থেকে আবার বোঝানো যাবে বুঝছি, না বুঝার কিছু নাই, আমি কিন্তু একদম আস্তে ধীরে বুঝাচ্ছি আপনাদের। না ভাইয়া, বুঝতে পারছি আমরা। আচ্ছা, আপনার কি এরকম হলো যে আপনারা আবার জান ফেরত পাইলেন শেখার এই প্রসেসটার মধ্যে, এরকম কিছু? আচ্ছা, সো আমরা এখন চলেন অ্যাডভান্সের মধ্যে কিছু একটাতে যাই, যেগুলোর মধ্যে আমাদের প্রিভিয়াস যতগুলো কাজ ছিল সেই কাজগুলো আমরা হচ্ছে কাজ করব। আমি এখানে কিছু রাখছিলাম কয়েকটা ইমেজ এখানে, যেগুলো দিয়ে আপনাদের শিখাবো ভাবছিলাম, কিন্তু আমরা হচ্ছে একদম নতুনভাবে কিছু কালেক্ট করে কাজ করব। সো ওই চিন্তা করছি যদি সময়সীমা হয় আর কি। যেমন এখানে আমি কিছু ডিজাইন একটা রাখছি, যেমন হচ্ছে এখানে একটা ডিজাইন দেখেন, এই যে এই ডিজাইনটা আপনারা হয়তোবা যারা ইউটিউব ঘাটাঘাটি করেন তার হয়তোবা এই ডিজাইনটা আপনারা চোখে পড়বে। তো এইটা আমি সেই স্টুডেন্ট থাকা অবস্থায় করছিলাম, এবং এইটা ইউটিউবের ভিডিও সম্ভবত 8 থেকে 9 মিনিট। এবং আমার তখন একটা মাথায় ভূত ছিল এরকম, যে কোনো একটা কিছু আমি দেখতেছি, তো এইটা আমার একদম 100% কপি করতে হবে। মানে সে যেভাবে যতটুকু করছে আমার ঠিক ততটুকুই কাজ করতে হবে। তো আমার এই একটা ভূত ছিল মাথায়, মানে কপি করতে দিত, এবং মেন্টররাও আমাকে, মানে আমি যখন জীবনে প্রথম শিখতে গেছি, তো মেন্টর আমাকে প্রশ্ন করেই বলছে যে আপনি তো নতুন না এই লাইনে, আপনি তো এর আগে শিখছেন বা শিখে আসছেন, আপনি যতই না করেন না কেন আমাদের এটা বিশ্বাস হবে না। তো তাদেরকে আমি বুঝাতে পারতাম না। তো এই ছিল একটা রোগ আমার। তো এইটা 8 থেকে 9 মিনিটের একটা ভিডিও ছিল ইউটিউবের। তো এইটা করতে আমার মেবি প্রায় 12 ঘন্টা না 16 ঘন্টার মতো লাগছে। ওই 8 মিনিটের ভিডিও প্রত্যেকটা ফ্রেমকে আমার পজ করে করে দেখে দেখে তারপর হচ্ছে আমি কাজগুলো করছি, নাওয়া খাওয়া বাদ দিয়ে 12 থেকে 13 ঘন্টা সময় একটানা বসে থেকে আমি কাজগুলো করছি, কারণ আমার সেম ডিটেলস লাগবে। আর আপনাদের যদি এরকম ধৈর্য থাকে হয়তো বা আপনারা কাজগুলো খুব শিখতে পারবেন বা ভালো লাগবে। তো এইটার মধ্যে দেখেন কিছু রিসোর্স এখানে, কি কি রিসোর্স নিয়ে এসে কাজ করছে আপনাদের একটু দেখাই। যেমন এইটা হচ্ছে এই যে যে ছোট করে মেয়েটা, এই মেয়েটাকে কোথা থেকে তুলে নিয়ে আসছে, এই যে এইটা এইটা এইটা
সে বিচে ঘুরতে গেছে, সেখান থেকে ওনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে, কালার কারেকশন করা হয়েছে, তারপর হচ্ছে এখানে তাকে অ্যাড করা হয়েছে, এখানে শ্যাডো অ্যাড করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই দেখেন শ্যাডো, এখানে হচ্ছে মাশরুমের লাইটগুলো পড়তেছে। আবার হচ্ছে যদি একটু ডানে যাই, এই হচ্ছে সে মাশরুমটা, এই মাশরুমটাকে কি করা হয়েছে, তারপর হচ্ছে এই যে পিছনে একটা ফরেস্ট দেখতে পাচ্ছেন একদম ব্লার ব্যাকগ্রাউন্ড হিসেবে, এটা হচ্ছে সেই ফরেস্টটা। আর এটা হচ্ছে একটা জোনাকি পোকার মতো আপনার ভাব দেখতেছেন এই যে এখানে, এটা হচ্ছে সেই জোনাকি পোকার ভাবটা। সো এই 4-5টা ইমেজকে মিক্স করে হচ্ছে এভাবে করে একটা ফুটেজ রেডি করা হয়েছে, যেটাকে ম্যানিপুলেশন ডিজাইন কি বলে। সো আমরা এরকম কিছু করব না, এত কঠিন কিছু, আমরা একটু সহজ টাইপের কিছু একটা করার চেষ্টা করব, যেখানে আমরা ফ্লায়ারটাকেও অ্যাড করতে পারবো। সো আমরা একটা ফ্লায়ারের সাইজ নিয়ে ওইটার মধ্যে আমাদের ফ্লায়ার ডিজাইনটা শেখা হয়ে যাবে, আবার ম্যানিপুলেশন ডিজাইনটা আমাদের শেখা হয়ে যাবে। আমরা ইলাস্ট্রেটরে তো ফ্লায়ার ডিজাইন করছি, রাইট? ইলাস্ট্রেটরে যাইতাম, ফাইল থেকে ক্রিয়েট থেকে নিউ, প্রিন্ট ডিজাইন, A4 সাইজ ছিল, কাজ শেষ, ব্লিড নিতাম, এখান থেকে ইঞ্চিস, আমাদের কাজ শেষ, তাই না? কিন্তু এই ফটোশপের মধ্যে কিন্তু ফ্লায়ার ডিজাইনের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু এইভাবে এত সহজভাবে নাই, যদিও মনে হয় না 25 এরকম কিছু আছে, মনে হয় না, হ্যাঁ নাই। সো এখানে দেখেন ব্লিডের বক্সটা কিন্তু নাই, আপনি যত প্রিন্টে যান না কেন আপনার কিন্তু এখানে ব্লিডের বক্সটা নাই। সো এই ব্লিডের বক্সটা আমাদের নিতে হয় কাস্টমভাবে। সো এটা একটু আপনার একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা ফার্স্টে একটা লেটার সাইজ নিই, আমাদের একটু যোগ বিয়োগ করতে সুবিধা হবে। সো আমরা এখান থেকে CMYK তে নিলাম 8.5, সব কিছু ঠিকঠাক। আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট করব। সো ফার্স্টে হ্যাঁ, সো আমরা এখান থেকে ক্রিয়েট করলাম। সো এটা হচ্ছে আমাদের 8.5/11, বা যেটা হচ্ছে আমরা প্রিন্ট বা ট্রিম এরিয়া পাইছি, রাইট? ওকে, সো এখানে যেহেতু ব্লিডার বক্স নাই, তো ব্লিডার বক্সটা আমরা কীভাবে রেডি করতে পারি? অনেক সময় ক্লায়েন্টরা চায় কি যে ফটোশপে তাদের ফাইল রেডি করে দিতে, কারণ অনেকে আছে হচ্ছে ফটোশপেই ইউজড টু, সো তারা ফটোশপ ছাড়া ইলাস্ট্রেটর জানে না, তো তখন তারা প্যাচ লাগায় ফেলে, তো এই জন্য তারা ফটোশপের ফাইলগুলো চায়। সো এই জন্য আমাদের ফটোশপে কিছু কাজ করতে হয়। তাছাড়া এমন কিছু কাজ আছে যেগুলো হচ্ছে ফটোশপ ছাড়া করা যায় না, যেমন ম্যানিপুলেটর স্টাইলের ফ্লায়ার ডিজাইনগুলো বা পোস্টার ডিজাইনগুলো, যেরকমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে পার্টি ফ্লায়ার এগুলা, তারপর যে মুভি পোস্টারগুলো, এগুলা কিন্তু আপনি ম্যানিপুলেশন অর্থাৎ ফটোশপ ছাড়া করতে পারবেন না। সো এই জন্য হচ্ছে আমাদের ফটোশপে আসতে হয়। সো আমরা এটা পাইলাম কি, ট্রিম লাইন বা প্রিন্ট এরিয়া সাইজ। সো আমি এখান থেকে Ctrl+R প্রেস করে রুলারটাকে নিয়ে আসব। সো রুলারটাকে নিয়ে এসে আমি জাস্ট এখানে ড্র্যাগ করে এরিয়াটাকে ফিক্সড করে দেবো গাইডলাইন হিসেবে। সো আমি এখান থেকে এতটুকু গাইডলাইন নিলাম, এখান থেকে এতটুকু গাইডলাইন নিলাম। ওকে, সো আমি এখান থেকে চাইলে ফার্স্টে আপনি এটাকে কি বলে সেফ জোনটাকে তৈরি করে দিতে পারেন। সেফ জোনটাকে আমি তৈরি করবো কীভাবে, যেটা আমরা ইলাস্ট্রেটরে করতাম। একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এখানে সাইজ দিব। সো যেহেতু এখানে দুইটা বক্স, একটু হিসাবটা বুঝেন। সো যেহেতু এখানে দুইটা বক্স, আমরা সেফ জোন নিতাম কতটুকু ফ্লায়ারে, সেফটি এরিয়া কতটুকু নিতাম মনে আছে আপনাদের? -0.25। -0.25, অর্থাৎ চতুর্দিক থেকে 0.25 করে কমতে, এখান থেকে 25, এখান থেকে 25, এখান থেকে 25, রাইট? হ্যাঁ। সো আমরা যখন এরকমটা করতাম ইলাস্ট্রেটরে, ওই একটা বক্স 4 দিক থেকে সমানভাবে নিত, কিন্তু ফটোশপে এটা করে না। ফটোশপে যেহেতু উইথের বক্স একটা এখানে, সো আমার দুইটাকে যোগ করে নিতে হবে। আমি যদি এখানে 25 চতুর্দিক থেকে নিতে চাই, সো আমাকে উইথ এটা আর এটাকে যোগ করে দিতে হবে। তো আমাকে এখানে করতে হবে 0.5 ইঞ্চিসে নিচ্ছি, আয়ন লিখে দিব, এটাতেও সেম 0.5 ইঞ্চিস লিখে দিব। বিষয়টা কি আমি বুঝতে পারছি? উইথের বক্স একটা, হাইটের বক্স একটা। সো উইথ কমবে দুই দিক থেকে, আমি যদি এখানে 0.25 দিই, ওইটাকে স্প্লিট করে নিবে। মানে আমি এখন যেহেতু 5 দিছি, সো 5 দেওয়ার কারণে আমার এখানে 0.25 থাকবে, এখানে 0.25 থাকবে। আর যদি আমি এখানে 0.25ই দিতাম, তো আমার এখানে নিতে হইতো 0.125, 0.125 করে নিত। বুঝতে পারছেন প্রিয় দেশবাসী? ক্যালকুলেশনটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। সবার অঙ্ক মিলছে? আপনাদের অঙ্ক কি মিলছে? না ভাইয়া, একটু আরেকবার বুঝান। থ্যাংক ইউ বলার জন্য। ইলাস্ট্রেটরে যখন আমরা এখানে সেভ জোন নিতাম, আমরা কি করতাম? এখানে একটা বক্স নিল, অর্থাৎ
এটা করতাম না, আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিতাম এরকম ভাবে এবং এটাকে অফসেট প্যাথ করে এই যে এরকম ভাবে চারদিক থেকে কমায় দিতাম, তাই না? এরকম ভাবে মাইনাস করে দিতাম, অফসেট প্যাথ কাজটা করতো এটা। আমরা তো অফসেট প্যাথ দিয়ে সেফ হ্যাঁ, জোনটা নিতাম, তাই না? জি। সো অফসেট প্যাথের কাজটা হচ্ছে চতুর্দিক থেকে কমানো। এই চারের কারণে যে কমতেছে এরকমটা না, এই চারের কাজ আবার অন্যটা। এটা আবার যদি একটু জিগজ্যাগ শেপ থাকে তো ওই শেপের জন্য একটু 4 5 আমাদের একটু বাড়ায় নিতে হয়। সো এটার কাজ অন্যটা। এই চারের কারণে যে চার দিক থেকে কমতেছে এমনটা না। সো আমরা এখান থেকে অফসেট প্যাথে যখন কমাই দিতাম একটা বক্স ছিল চারদিক থেকে কমতো, কিন্তু এইখানে এরকমটা না। এখানে হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গলটা এখান থেকে ওরকমভাবে নিচ্ছে। আমি যদি দেই এটা আরো ভালোভাবে কিভাবে বুঝাই, আহ, সহজভাবে বোঝানোর কোনো ওয়ে আমি দেখতেছি না। আমি একটু অ্যাপ্লাই করে তারপর আপনাদের দেখাই। ফার্স্ট হচ্ছে 0.5 করে নিলাম, ওকে দিলাম। সো এটা আমি বসাইলাম, এখানে এটা দিলাম বক্স, এখানে এটা দিলাম বক্স, কাজ শেষ। এটাকে আবার এখানে নিয়ে আসলাম, এটাকে দিলাম এই পর্যন্ত, এটাকে দিলাম এই পর্যন্ত, এইভাবে নিচে। আচ্ছা, এটা আমার দরকার নাই, এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। এটা হচ্ছে আমার সেফ জোন ভিতরেরটা, এটা হচ্ছে আমি সেফ জোন পাইছি ভিতরেরটা। এখানে 2.5 করে আদৌ কি কম কিনা আমার জানা নাই, একটু দেখি। আচ্ছা, পিক্সেল আছে, পিক্সেলটাকে আমি একটু ইঞ্চিসে কনভার্ট করে নিই, এখান থেকে ইঞ্চিস। সো আমি এখান থেকে দেখি কতটুকু আছে। 2.5 থাকার কথা, 2.5 আছে, এদিক থেকে আছে, এদিক থেকে আছে। উম, আচ্ছা, হিসাবটা আপনাদের সহজভাবে দিই। এখানে আমি একটু গোলায় ফেলছি, সরি, একটু না, ভালোই গোলায় ফেলছি, আপনাদের প্যাচ লাগায় ফেলছি। ব্লিডেরটা আর কি সেফ জোনে বুঝাই ফেলছি, এটার জন্য দুঃখিত। যেহেতু আমি রেক্ট্যাঙ্গুলার নিচ্ছিলাম, সো রেক্ট্যাঙ্গুলার সাইজটা তো এইটাই থাকবে। আমি আবারও সরি বলে নিচ্ছি। রেক্ট্যাঙ্গুলার সাইজটা হচ্ছে আমরা নিচ্ছিলাম 0.25 করে, যেহেতু আমরা কমায় দিচ্ছি সেফ জোনে। সো এখান থেকে হচ্ছে আমরা 0.25 করে নিচ্ছিলাম সেফ জোনের জন্য। গুলায়েন না, যা শিখছেন ভুলে যান, আবার নতুন করে শেখেন। সেফ জোনের জন্য হচ্ছে আমরা নর্মালভাবে 0.25 করে যেহেতু নিচ্ছিলাম ওইটাই নিলাম। একটা রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, ওইটাকে একদম কর্নার ফিট করে দিয়ে ওই বরাবর আমরা হচ্ছে এখান থেকে রুলার নিয়ে গাইডলাইন তৈরি করে ফেলছি। ওকে, এটা হচ্ছে সেফ জোন। এখন আমি যেটা একটু আগে বুঝাইতেছিলাম সেটা হচ্ছে আপনার ব্লিডের জন্য। সো ওইটা হচ্ছে একটু ঝামেলা লাগবে। সো এখানে আমি দুইটা এরিয়া পাইছি, প্রিন্ট এরিয়াটা তো পাইলামই, আর হচ্ছে সেফ জোন। এখন তো মনে হয় না আর কোনো ঝামেলা নাই, যদিও ঝামেলা লাগাই ফেলছিলাম। এখন হচ্ছে হিসাব ক্লিয়ার, সবার অঙ্ক মিলছে, আপনাদের এখন অঙ্ক মিলার কথা। নর্মালভাবে 0.25 করে কমাতে যাচ্ছেন, জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার নেন, 25 করে বসায় দিয়ে কর্নারে জাস্ট রুলারটাকে অ্যাড করে দেন। বিষয়টা কি বুঝতে পারছেন নাকি আবার হচ্ছে নতুন করে দেখাবো? বুঝতে পারছি। ভাইয়া গোলাই ফেলছি। হ্যাঁ, স্বাভাবিক। তো সব কিছু ডিলিট, কুল্লু খালাস, ফাইল, নিউ। আমরা নিচ্ছিলাম কি প্রিন্ট থেকে লেটার সাইজ, ওকে 8.5 11, ওকে দিলাম। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল আর দিয়ে রুলার, এটা হচ্ছে আমাদের প্রিন্ট সাইজ, অর্থাৎ যেটা আমাদের প্রিন্ট হবে। তো আমরা এই বরাবর রুলার নিচ্ছি, ওকে ফাইন, ডান। এখন আমাদের দরকার সেভ জোন। সো আমরা রেক্ট্যাঙ্গুলার টুলস নিলাম, এখান থেকে জাস্ট নর্মাল একটা ক্লিক করলাম শেপ মোডে রেখে। সো এখান থেকে আমরা 0.25 করে যেহেতু কমাচ্ছি, 0.25 ইঞ্চ লিখে দিব, এখানে 0.25 ইঞ্চ লিখে দিব এবং এটাকে একটু জুম ইন করে একদম উপরে বসায় দিব এরকমভাবে। আর এই রুলারটাকে নিয়ে এরকমভাবে এরিয়াতে নিয়ে আসলাম, এটাকে এভাবে নিয়ে আসলাম যেহেতু গাইডলাইন। আবার এটাকে একদম কর্নারে নিয়ে আসবো। এটা কেন করতেছি, কারণ এখানে এই রুলারটাকে অন্যভাবে ইলাস্ট্রেটরে যেরকমভাবে অফসেট প্যাচ ছিল এখানে ওরকমটা নাই, এই জন্য আমাদের এরকম কাস্টমভাবে করতে হচ্ছে। সো আমার চারদিক থেকে কিন্তু এই যে সেফ জোনটা তৈরি হয়ে গেছে। এই যে যে এই এরিয়াটা, এটা হচ্ছে আমার সেফ জোন। আর এটা যেটা, এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া। সো আমাদের ব্লিড এরিয়াটা বাকি। এখন ক্লিয়ার হয়েছেন? প্রিয় দেশবাসী, জি ভাইয়া, এখন ক্লিয়ার।
ওকে, জি ভাইয়া। সো আমাদের দরকার এখন ব্লিডটা। সো আর্টবোর্ডটাই যে হোয়াইট এরিয়া টু আর্টবোর্ড। সো এখন এই আর্টবোর্ডটাকে আমাদের এক্সটেন্ড করতে হবে। ইমেজ থেকে ক্যানভাস সাইজে চলে যাব। ইমেজ থেকে ক্যানভাস সাইজ সিলেক্ট করলাম। আমরা এখান থেকে ইঞ্চিসে বাড়াচ্ছিলাম, সো ইঞ্চিসটা ক্লিক করে দেবো এবং এখান থেকে রিলেটিভে সিলেক্ট রেখে দিব। আমাদের বাড়ানো দরকার কোনটা বা কতটুকু, এই যে এইখানে হচ্ছে আমি ওই ওই বিষয়টা বুঝাই ফেলছিলাম, সরি, যেটা একটু আগে আপনাদের প্যাচ লাগছে। সো এখানে দেখেন আমরা যদি 1 to 5 করে বাড়াই কি হয়, একটু বাড়ায় দেখি কি হয়। 0.125 করে আমরা বাড়ায় দিই 0.125। ওকে করি, দেখেন এতটুকুর অর্ধেক কি হয়েছে। আচ্ছা 2.5 করে দিই, তাহলে আমাদের একটু বুঝতে হবে। এখানে কিন্তু 2.5, তাই না? আমরা ব্লিড নিতাম 0.125, তাই না প্রিয় দেশবাসী? হ্যাঁ সো আমরা যেহেতু এখানে 2.5 নিছি, সো একটু 2.5 দিয়ে দেখি। এখানে তো এতটুকু এরিয়া 2.5, তাই না? সো আমরা আর্টবোর্ডটাকে চারদিক থেকে বাড়াবো, যেটা অফসেট প্যাড করতো। সো এটাও সেম ভাবে আমরা চারদিক থেকে এখন বাড়াবো 0.25 করে। 0.125 নিতাম, কিন্তু আমরা এখন 2.5 নিয়ে দেখি যে আসলে ঘটনা কি ঘটে। সো আমি 2.5 নিলাম। 2.5 নিলে তো আমার এই যে এতটুকু বরাবর আমার এখান থেকে বড় হওয়ার কথা, তাই না? এই যে এখান এতটুকু অংশ তো 2.5 এর, তাই না? একটু আগে আমরা যেটা পাইলাম, বুঝে শুনে কথা বললেন কিন্তু। একটু আগে আমরা রেক্টেঙ্গুলার টুলস নিয়ে এতটুকু অংশের মধ্যে তো 2.5 ছিল। জি হ্যাঁ আচ্ছা, সো আমরা এখানে এখন এক্সটেন্ড করতেছি 2.5। ওকে, 2.5 ইঞ্চিস রিলেটিভে সিলেক্ট রেখে আমরা এখান থেকে দিলাম, ওকে দিলাম। আদৌ কি সমান হইলো? বাড়ছে কিন্তু, এই যে কারণ গাইডলাইনটা থেকে দেখেন, এটা আমাদের লাস্ট গাইডলাইন ছিল, এখান থেকে এক্সট্রা হয়েছে 2.5 হয়েছে, সেম না এরিয়া। না এইটাই একটু আগে বুঝে দেখে প্যাচ লাগায় ফেলছি আর কি। সো এই বক্সটার মধ্যে দেখেন সেম কিন্তু না, এটার অর্ধেক আসছে। সো এইখান থেকে আমাদের যেটা করতে হবে, যে এখন আসছে হচ্ছে আপনার 0.125। 0.25 নিছি, কিন্তু অর্ধেক হয়ে আসছে এখানে। কারণটা কি? কারণ হচ্ছে এখানে বক্স একটা, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। সো এখানে হচ্ছে বক্স একটা, এর জন্য হচ্ছে এই বিষয়টা করে। তো আমাকে এখানে যদি চারদিক থেকে বাড়াতে হয়, ওইটাকে ডাবল করে নিয়ে বাড়াতে হবে। মানে আমি যদি 1 to 5 বাড়াতে চাই, আমাকে এখান দিতে হবে 0.25। আর যদি আমি 0.25 করে বাড়াতে চাই, আমাকে দিতে হবে 0.5। এখন দেখেন 0.5 যদি দেই, ওকে দেই, এখন দেখেন সমান ইরা হয়েছে। নিলাম হ্যাঁ 0.5, কিন্তু এখানে তো 2.5। তো ঘটনা বুঝতে পারছেন এখন? জি ভাইয়া, বুঝতে পারছি। সো প্রথমটা রেক্টেঙ্গুলার নেন, হ্যাঁ ওটাতে ভাইয়া। সমস্যা নাই, ওটা যে সাইজ ওই সাইজে নেন। কিন্তু যখন এই ব্লিড সাইজটা আমরা নিতে যাব ইমেজ থেকে ক্যানভাস সাইজে গিয়ে, তখন আমাদের করতে হবে এখান থেকে, যেহেতু ইঞ্চিসে ছিল ইঞ্চিস নিব, অবশ্যই রিলেটিভে সিলেক্ট রাখবো এবং এখান থেকে আমাদের যতটুকু বাড়ানোর কথা 1 to 5 বাড়াবো। কিন্তু দুই পাশে উইথ 1 to 5 যোগ করলে 0.25 হয়। সেমভাবে দুই পাশে হাইট যোগ করলে 0.25 হয়। ওকে দিলাম, এ হচ্ছে আমাদের 0.125 করে ব্লিড বাড়লো। ওকে, এখন আবার এখানে রুলার দিয়ে দিব, এখানে আবার রুলার দিয়ে দিব, আর কর্নারেও এখানে রুলার, একদম বটমে রুলার। এই হচ্ছে আমার একটা ফ্লায়ার ডিজাইন করার জন্য ফটোশপের সেটআপ। বিষয়টা খুবই কষ্টের, কিন্তু যখন বুঝে যাবেন তখন আর কষ্টের মনে হবে না। বিষয়টা ক্লিয়ার হয়েছেন সবাই? প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ক্লাস কি সবাই করতেছেন নাকি দুই একজন বাদে সবাই ঘুমাচ্ছেন? 11টা বেজে গেছে। না ভাইয়া, করতেছে জেগে ভাইয়া। আছি। আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটা ডিজাইন করি। ডিজাইনটা হচ্ছে আমরা এরকমটা কিছু একটা করার চেষ্টা করি। চলেন দেখি, এরকম একটা কনসেপ্ট, যেহেতু এলিমেন্টসগুলো আমার কাছে আছে, সো এটা দিয়ে আমরা একটা ডিজাইন করি, এইটাই হচ্ছে করার চেষ্টা করি। চলেন, সো আমি এখানে এলিমেন্টসগুলো রেখে দিছি। কনসেপ্টটা হচ্ছে এটাই যে প্রতিষ্ঠান একটা নতুন জুতার অ্যাড করবে। সো খুব ইউনিক যেন বোঝা যায়, একদম নতুনই আসছে মার্কেটে, এরকমভাবে একটা ফুটেজ ফুটায় তুলতে হবে আর কি। আর ম্যানিপুলেশন ডিজাইনের মধ্যে কপি হওয়ার সুযোগ খুবই কমই থাকে।
আমরা যেমন সোশ্যাল মিডিয়া ডিজাইন অন্যান্যগুলা কিছুটা কপি করতাম, কিন্তু ম্যানিপুলেশন ডিজাইনটার মধ্যে কপি হওয়ার সুযোগটা তুলনামূলক কম, মানে একদমই কম বললেই চলে। তবে পোস্টার ডিজাইনগুলোর ক্ষেত্রে একটু কপি থাকে আর কি, বাট এমনিতে প্রোডাক্ট ডিজাইনগুলোর ক্ষেত্রে একটু কপি কমই হয়। কারণ আপনি সেম এলিমেন্টস তো পাবেন না, আবার সেম কালার কালেকশন হবে না। সো ওভারঅল আপনি ওটাকে কপি কখনোই বলতে পারবেন না একদম জোর গলা যে না এটা কপি করছে, কারণ এলিমেন্টসই আলাদা। কারণ এখানে যে এলিমেন্টসগুলো আপনারা দেখতে পাইতেছিলেন একটু আগে এরকমভাবে, সো এরকম আমি এলিমেন্টস পাবো না, এরকম বিষয়গুলো পাবো না, হ্যাঁ, এরকম লাইট কালেকশন অ্যাকুরেট হবে না, তো ওইটাকে আমরা কপি বলতে পারবো না। তো এখানে চলেন আমরা এই ডিজাইনটা এইটার মধ্যে ফ্ল্যাট ডিজাইনের মধ্যে করি। সো কই গেল আমাদের এলিমেন্টসগুলো। সো এই হচ্ছে আমাদের একটা, আমি আগে থেকেই এখানে গুছায় রাখছি। সো ইমেজগুলোকে চলেন নিয়ে আসি। সো এই একটা ইমেজ, এখানে কতগুলো ইমেজ, একটা, আচ্ছা সবগুলো নিয়ে এসে, দুইটা, তিনটা, আগে এই তিনটা ইমেজ নেই, তারপর হচ্ছে পরের ইমেজ। ওকে, হ্যাঁ ওকে, আচ্ছা। সো প্রথমত হচ্ছে আমরা এটাকে কনভার্ট করবো এরকমভাবে, যেটা আপনারা একটু আগে দেখলেন, এরকম টাইপের কিছু একটা করার চেষ্টা করবো এরকমভাবে। সো দেখেন, মনে হচ্ছে না যে ইউএফএ থেকে জুতারা আসছে, প্রিয় দেশবাসী? হ্যাঁ ভাইয়া, এবং মনে এখানে হচ্ছে। শ্যাডো ইফেক্টগুলা, কালার কারেকশনগুলা কিন্তু মোটামুটি আরও সময় দিলে আরও ভালো হতো। সো আমরা এরকম কিছু একটা কনসেপ্ট করবো আর কি, এরকমটাই, যেহেতু এলিমেন্টস এটাই, সো আমরা এটাই করব। সো এখানে আমি নতুন কিছু দেখাইলাম না কেন, কারণ এখন এলিমেন্টসগুলো কালেক্ট করতে সময় লাগবে বেশি, পারফেক্টলিভাবে খুঁজে পাবো না, সময় লাগবে। সো এই জন্য আমি এইটা দিয়ে হচ্ছে করে দেখানোর চেষ্টা করতেছি। এটাই করতে গেলে দেখবেন যে 12টা উপরে বেজে গেছে আর কি। সো আমরা যেহেতু কনসেপ্টটা ছিল এরকম, সো আমরা এটাকে আগে ফার্স্টে যেহেতু ইমেজগুলো নিয়ে আসি, এখন ইমেজগুলোকে রিসাইজ করে নিব আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা ইমেজগুলোকে অ্যাডজাস্ট করে নিব, রিসাইজ করে নিব এরকমভাবে। সো আচ্ছা, ম্যানিপুলেশন হয়েছে, কিন্তু আদৌ কি ম্যানিপুলেশন হয়েছে, প্রিয় দেশবাসী? না ভাইয়া, হয় নাই। আচ্ছা, গাইডসগুলো করার পর একটা কাজ করবেন, সেটা হচ্ছে ভিউ থেকে গাইডসে গিয়ে লক গাইডস করে নেবেন, তা না হলে কিন্তু গাইডসগুলো হিলতে থাকবে। সো আমি ভিউতে গেলাম, গাইডস, লক গাইডস করে নিলাম, এখন আর এগুলো হিলবে না। কিন্তু আমাদের কনসেপ্ট তো ছিল এটাই, কিন্তু এটা কি আর আসলে একটা পরিপূর্ণ ডিজাইন মনে হচ্ছে? আমরা যে বিষয়টাকে না। হাইলাইট করতে চাচ্ছি, অর্থাৎ এই প্রোডাক্টটা, সেটাকে হাইলাইট হয়েছে আদৌ? কিন্তু আমি তো ইমেজগুলোকে না। বসাই দিছি, তো ইমেজ বসানো মানে কি ম্যানিপুলেশন ডিজাইন? পরিপূর্ণতা না। কিন্তু পায় না। সো আমার ওই পরিপূর্ণটা নিয়ে আসতে হবে এই বিভিন্ন ইফেক্টের মাধ্যমে। সো ফার্স্ট অফ অল আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডাল করে দিই। ব্যাকগ্রাউন্ডটাকে ডাল করতে পারি কীরকমভাবে, একটা সলিড কালার লেয়ার নিই, আমরা এগুলো কিন্তু শিখছি। সো আমরা একটা সলিড কালার নিয়ে নিলাম, ব্ল্যাকই থাকলো। এটার যে অ্যাডজাস্টমেন্টটা আছে, এখানে গিয়ে ব্রাশ টুল নিয়ে বড় করে দিলাম, মিডল পার্টে স্মুথ রাখবো একদম। ওকে, স্মুথ আছে। এই লেয়ার মার্কসে গিয়ে আমি একটু বড় করে এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব। দেখেন, এই ছিল আগের, এই হচ্ছে পরের। এখন বলেন, সলিড কালার দেওয়াকে আমরা শিখি নাই? জি হ্যাঁ, ভাইয়া, শিখছি আমরা। তো মোটামুটি কি আমার এখন প্রোডাক্টটা একটু হাইলাইট হয়েছে? হ্যাঁ। ওকে, তো চলুন প্রোডাক্টটা একটু হাইলাইট করি। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট রেখে ফিল্টার থেকে একটু ব্লার দিয়ে দিই। ব্লার থেকে গসন ব্লার অল্প, একদম বেশি পরিমাণ যেন এরকমটা না, অল্প, যতটুকু আমাদের প্রয়োজন হয় যেন প্রোডাক্টটা আমাদের একটু হাইলাইট থাকে, বেশি না, অল্প করে দিলাম। ওকে, আমাদের ডান। এই হচ্ছে আমাদের প্রিভিয়াস, এই হচ্ছে হালকা। ওকে, সো এখন আমাদের কি দরকার, আমাদের এখানে কিন্তু ইউএফওটা নিয়ে একটু কাজ করা দরকার। ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি কিন্তু দাঁড়ে, দেখেন দেখেন, এটা ছিল আগের ভাও, এ হচ্ছে পরের অবস্থা। একটা মাত্র লেয়ার অ্যাড করার কারণে কিন্তু আমার মোটামুটি অবস্থাটা ঠিকঠাক আসছে। মাত্র একটা মাত্র কি লেয়ার করছি, সলিড লেয়ার, এবং ওখানে আমরা লেয়ার মাস্ক গিয়ে, লেয়ার মাস্কটা কি কাজ করছে জানেন? এই অংশটুকু জাস্ট কালারটা মুছে দিছে। এই যে
আমি শিফট ধরে এখানে একটা প্রেস করলাম, পূর্বের অবস্থায় ফেরত আসলো। আবার যদি শিফট ধরে এখানে প্রেস করি, আবার আগের অবস্থায় চলে আসবে। সো এটা ছিল ব্ল্যাক কালার। সো আমি ব্রাশ টুল নিয়ে ওই যে মরিচের মতো অংশটুকুকে মুছে ফেলছি। সো এখানে হচ্ছে অংশটুকুকে মুছে ফেলছি আর কি। সো এই যে দেখেন এখানে দেখাই যাচ্ছে। সো এই জন্য হালকা আলতোভাবে মুছে দিছি বিধে এখানে হচ্ছে এরকমভাবে দেখাচ্ছে আর কি। ওকে, সো চলো এখন আমরা ইউএফওটা নিয়ে কাজ করব। সো এটাকে আমরা লিখে দিতে পারি BACKGROUND ব্যাকগ্রাউন্ড। লেয়ারের অবশ্যই রিনেম রাখবেন। এটা হচ্ছে ইউএফও রাখেন। আর এটা কি? এটা হচ্ছে মেইন প্রোডাক্ট। ওকে, মেইন প্রোডাক্ট, যেন ক্লায়েন্ট বা যাকে আপনি এই ফাইলটা দিবেন সে যেন পরবর্তীতে এডিট করতে যেন সুবিধা হয়। ওকে, সো এটা আমাদের ডান। আমরা হচ্ছে এখন ইউএফওটা নিয়ে কাজ করব। ইউএফওটার মধ্যেও আমরা সেমভাবে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেই। অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিব, আচ্ছা সলিড কালারটা দিই, ব্ল্যাক থাকুক। তবে এটা আমরা রাখবো ক্লিপিং মাস্ক হিসেবে এইটার মধ্যে, কারণ আমাদের এই এরিয়াতে তো আর কালার নিয়ে কাজ করার দরকার নাই। মাস্কিং করবে কীভাবে? রাইট বাটন ক্লিক করেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেন। এই যে আমার ইউএফওটা ব্ল্যাক হয়েছে। ইউএফওটা ব্ল্যাক কেন করলাম? কারণ এখন আমার উপরের সাইড দিয়ে আলো কম দেখাইতে হবে, অন্ধকার দেখাইতে হবে, কারণ সমস্ত আলো কিন্তু আমার নিচ দিয়েই পড়তেছে। বিষয়টা কিন্তু বুঝেন, আমার আলো পড়তেছে কোন দিক থেকে বা পড়বে কোন দিক থেকে? এখান থেকে, রাইট? সো বাতির উপর তো আমার আধার রাখতে হবে, তাই না? সো এই জন্য আমি একটা হ্যাঁ ব্ল্যাক কালার নিলাম তাহলে, এবং ক্লিপিং মাস্ক করে দিলাম, যার কারণে কি হলো, ইউএফওটার মধ্যে হচ্ছে অংশটা ব্ল্যাকে কনভার্ট হয়ে গেছে। এবং আমি এই ব্ল্যাক কালারের লেয়ার মাস্কে গিয়ে ব্রাশ টুল দিয়ে আমি এখন ঘষা মাজা করব ছোট্ট করে। আমার এই পাশ হচ্ছে আলো দরকার, আমি এখন এই পাশে হচ্ছে আলোটাকে রেখে দিচ্ছি। সো এই দেখেন, ঠিক আছে না? এখন এই হচ্ছে আমার পূর্বের অবস্থা, এই হচ্ছে আমার পরবর্তী অবস্থা। এখানে একটু আলো দরকার এই যে এই পাশটুকুতে। সো আমি ব্রাশটা নেই, একটু ছোট্ট করে আমি হচ্ছে এই পাশটাতে আলো রাখতে পারি। ওকে, কারণ যেহেতু ওখানে একটু লাইট ছিল। ওকে, ডান। সো এটা হচ্ছে আমার আগের অবস্থা, এটা হচ্ছে আমার পরের অবস্থা। ওকে, আমার ইএফএটার মধ্যে এখন আর কাজ কি? এখান থেকে লাইট পড়তেছে, রাইট? আচ্ছা, আপনারা কি মিস্টার বিন দেখছেন? হ্যাঁ দেখছিলাম। মিস্টার বিনে কার্টুন নেটওয়ার্ক যখন ছিল তখন কি হইতো মিস্টার বিনে? ইউএফএ থেকে উপরে একটা লাইট জমিনে পড়তো, তারপরে মিস্টার বিনটাকে মাটিতে ফালায় দিত, তাই না? দেখেন নাই আপনারা? আল্লাহ, আপনারা ছোটবেলা কিভাবে কাটাইছেন? মিস্টার বিনের তো কতগুলো এপিসোডই ছিল, স্টার্টিংটা ওইটা শুরু কিন্তু হইতো মনে তো কিভাবে? নেই। একটা আইকনিক সিন আপনারা ভুলে গেছেন। এই সিনটা আপনারা ভুলে গেছেন? আল্লাহ, এখন মনে পড়ছে? আপনারা মিস্টার বিনই হ্যাঁ দেখেন নাই, ভাইয়া। মিস্টার বিনই দেখেন নাই। আল্লাহ, না বুঝতে পারছি আপনারা সেই 1900 সালের মানুষ ছিলেন। সরি, আপনারা অনেক আগের যুগের মানুষ, ভুল হয়ে গেছে। যাই হোক, এর জন্য হয়তো অনেকে দেখেন নাই। তো সিনটা কি ছিল? এখানে যদি এরকমভাবে কোনো একটা কিছু পড়ে বা হয়, তার মনে হয় যেন ভিতরে আছে। আমি এটা এক্সাম্পল দিতেছি এই জন্য, দেখেন মিস্টার বিনটা এখানে, সে কিন্তু রিয়েলি তার চতুর্দিক থেকে লাইটটা আসতেছে, লাইটটা তার উপর দিক থেকে পড়ছে, মনে হচ্ছে যে তার এইখানেও লাইট, পিছনেও লাইট। সো আমাদের এখানে যেটা করতে হবে, লাইটটাকে এমনভাবে দিতে হবে যেন মনে হয় যে লাইটের ভিতর থেকে প্রোডাক্টটা। বুঝিতে পারি নাই, আমি কি বুঝিতে পারছি? মানে প্রোডাক্টের পিছনে আমার লাইট রাখতে হবে, প্রোডাক্টের উপরে আমার লাইট রাখতে হবে। এখন ক্লিয়ার? বুঝতে হ্যাঁ পারছি ভাইয়া। হ্যাঁ, তো এটাই তো জিজ্ঞাসা করতেছিলাম। তো আমি যদি এখন একটা লেয়ার নিই, নিউ লেয়ার, এখান থেকে নিউ একটা লেয়ার নিই প্রোডাক্টের উপর। মেন প্রোডাক্ট আপাতত আমাদের দরকার নাই, আমরা হচ্ছে এখান থেকে কাজ করি। নিউ একটা লেয়ার নিলাম, লেসার টুল বা পলিগন লেসার টুল নিয়ে এইখান থেকে আপনারা পেন টুলও নিতে পারেন চাইলে, সমস্যা নাই। এই বরাবর, আচ্ছা
আচ্ছা এই বরাবর থাকুক, আর এখান থেকে হচ্ছে এই বরাবর। ওকে ওকে, একটা সিলেকশন তৈরি হয়েছে। এই সিলেকশনে আমরা হচ্ছে একটা কালার দিতে চাচ্ছি। সো এটাকে আমরা একটা সলিড কালার দিই, পরে আমরা চেঞ্জ করব না। আমরা কালারটা দিব কাইন্ড অফ এরকম হোয়াইট বা একটু ক্রিম টোন, একটু এরকম ভাবে, বা এই টোনটা। ওকে আচ্ছা, কিন্তু হইলো আদৌ কি কিছু হইলো? না। এটাকে আমাদের মিক্স করতে হবে, তাই না, সুন্দর মতো করে। তা আমরা দেখি ব্লেন্ড অপশনে অ্যাড করে আমাদের মিক্স হয় কিনা। ব্লেন্ড অপশনে অ্যাড করে কি আদৌ মিক্স হচ্ছে কোনো একটা ইফেক্ট দিয়ে? দেখি তো, নর্মাল, ডিজলভ, মাল্টিপ্লাই, কালার, ব্রান, স্কিন, এরকম কোনো কিছু থেকে কি আদৌ মিক্স হচ্ছে? সফট লাইটটা কাইন্ড অফ হচ্ছে, ওভারলে দরকার নেই, ওভারলে বেশি লাইট। সফট লাইটটা কিঞ্চিত পরিমাণ হচ্ছে, বাকিগুলা দরকার নেই। আচ্ছা, আমরা সফট লাইটটা অ্যাপ্লাই করলাম, অ্যান্ড এটাকে চারদিক থেকে কিন্তু ফেডেড করা দরকার। সো ফেডেড করব কিভাবে? আমরা হচ্ছে এটাকে ফেদার করা যায়। এই যে লাইটটাকে ধরলাম, এখন এখান থেকে আমরা ফেদার করে দিই। হয়েছে না হুম। প্রিয় দেশবাসী? হ্যাঁ হয়েছে। জি। আমরা আরেকটু ফেদার অ্যাড করি। ওকে ফাইন। আচ্ছা, সো এটাকে দিয়ে একটা ডুপ্লিকেট করি, বেশি আলো হয়ে গেছে, প্রোডাক্টটা নিয়ে আসি। ওকে, এইটাকে একটা উপরে দেই, এবং এইটার আমরা আলোটা রাখবো একটু কম, সরি। ওকে, এটাকে আমরা ওকে এই ডার্কার কালারটা রাখি, এবং অপাসিটিটা আমরা একটু কম দিই। ওকে ফাইন। সো আমার এখানে এই পার্টটাও ডান। এখন আমার কাজ করতে হবে হচ্ছে এই শুটা নিয়ে। সো জুতোর উপর থেকে লাইট পড়তেছে, তাই তো, আর নিচের থেকে আমার শ্যাডো রাখতে হবে, তাই না? সো আমরা জুতোর লেয়ারে চলে যাই। আমরা হচ্ছে সেমভাবে ইউএফআটা যেভাবে অ্যাপ্লাই করছি সেমভাবে এখানেও সলিড একটা কালার দিলাম, ওকে দিলাম ব্ল্যাক, এবং এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিলাম। অল্টার বাটন প্রেস করে দুই লেয়ারের মাঝে মাউসটাকে এনে একটা ক্লিক করলে আবার হচ্ছে রিলিজ ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আবার যখন এই দুই লেয়ারের মাঝে মাউসটাকে রাখবেন, কিবোর্ড থেকে অল্টার ধরবেন, এই যে আইকনটা আসবে, ক্লিক করলে মাস্কিং হয়ে যাবে। আপনি রাইট বাটন ক্লিক করে এই যে রিলিজ ক্লিপিং মাস্ক করতে পারেন, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার জি। সো আমি এখান থেকে এই লেয়ার মাস্কে চলে গেলাম, এবং ব্রাশ টুল দিয়ে আমার হচ্ছে এখান থেকে মুছে ফেললাম। ওকে, খুব বেশি যে দিতে হবে এমনটা না, আপনার যে খুব বেশি দিতে হবে এমনটা না, জাস্ট অল্প হালকা। ওকে, আপনি আপনার মতো করে করতে পারেন। আমি বারবার কিন্তু এক্স বাটন প্রেস করে এই কালার দুইটাকে সুইচ করতেছি, দেখেন এখন ব্ল্যাক, কিবোর্ড থেকে এক্স বাটন প্রেস করলাম, সুইচ হলো, আবার এক্স বাটন প্রেস করলাম, সুইচ হলো। সো একটা দিয়ে মুছতেছি, আর একটা দিয়ে আমি হচ্ছে নিয়ে আসতেছি। ওকে ওকে, মোটামুটি এখানে ডান। আরও কিছু অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে, যেমন হচ্ছে হিউ স্যাচুরেশন পার্ট যদিও লাগবে না, বা হচ্ছে কার্ভস, এগুলা করা যেতে পারে, কিন্তু ওগুলো দিলে আরও ডিটেলস হবে। কিন্তু আমরা আপাতত অত বেশিতে যাচ্ছি না। যেমনটা আমি যদি এখন এখান থেকে মেন প্রোডাক্টে এখানে কার্ভস বা লেবেলসে চাই, এরকমভাবে যদি প্রয়োজন পড়ে আমরা হচ্ছে করতে পারি। দেখেন আলোক রশ্মিটা হচ্ছে এরকমভাবে উপরে আমি হচ্ছে আলো দিব, আর এখানে হচ্ছে ব্রাশ টুল দিয়ে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে মুছে দিব। এই যে আমি হচ্ছে এই পাশগুলোতে অর্থাৎ বর্ডারগুলোতে আলো রাখবো, এই যে বর্ডারগুলোতে আলো রাখছি। ওকে, এই দেখেন, দেখছেন? এই যে আবার একটু দেখেন, এই পাশটা একটু খেয়াল করেন, এই দেখেন, দেখছেন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ। জি ভাইয়া। সো যেহেতু আলো পড়তেছে, সো আমি বর্ডারগুলোতে আলো রাখার জন্য লেভেলসটাকে অ্যাড করলাম, একটু হোয়াইট করে দিয়ে কর্নারগুলোকে আমি এরকমভাবে শ্যাডো করে দিলাম। ওকে, পার্ট ডান। সো এখানে একটা কি দেওয়া দরকার, একটা হচ্ছে ফুলকির ইমেজ যেটা আমরা রাখছিলাম। সো ফুলকির ইমেজটা এখানে ছিল, কই গেল? এই যে আগুনের ফুলকি। মোটামুটি কিন্তু আমাদের এখানে ডান, মানে মোটামুটি বলাই চলে।
আমাদের কিন্তু মোটামুটি এখানে কাজ শেষ। যদি আরও আপনি অ্যাড করেন, এখন যদি আপনি কার্ভস অ্যাড করতে চান, হিউ স্যাচুরেশন অ্যাড করতে চান, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওগুলোতে আরও ডিটেলস হবে। সো আমরা ফুল কি ইমেজটা নিয়ে আসি, হয়ে গেল, এই যে এখান থেকে নিয়ে আসলাম, ওকে দিলাম। ওকে, সো এটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিই, আরও বড় করে, এত বড় দরকার নেই, আমরা অল্প পরিমাণ আমরা হচ্ছে অ্যাড করব এইখান থেকে এরকমভাবে। ওকে, এটাকে আমরা ব্লেন্ড থেকে এরকম স্কিন করে দিলাম এবং এখানে একটা মাস্কিং করে দিব। মাস্কিং করে দিয়ে যেখানে যেখানে আমার প্রয়োজন নাই সেখানে হচ্ছে আমি ফুলকিগুলা হালকা করে আমি মুছে দিলাম। এই ওকে, এই দেখেন, এখন যদি আমি ইরেজার টুল দিয়ে মুছে ফেলতাম, আমি কিন্তু অলরেডি প্রায় 100টা 200টা উপরে স্টেপ চলে আসছে, এই দেখেন কয়েকটা লেয়ারের মধ্যে। কোনো কারণে এখন যদি আমার কোনো একটা অংশ যে মুছে ফেলছি একটু আগে মরিচেরটার মধ্যে, ওরকমটা যদি এখন রিটার্ন আনার প্রয়োজন হতো, কিংবা এই যে আমি এই স্টুডিওর মধ্যে যেটা করছি সেটা যদি এখন স্টুডিও না, আমার এটা অ্যাডজাস্ট হয় নাই, আমি এখন আবার রি এডিট করতাম, আমার কি করতে হতো? আন্ডো করা ছাড়া কোনো উপায় ছিল? না। এখন এত ধাপকে আদৌ আন্ডো হইতো? ম্যাক্সিমাম সম্ভবত 200 স্টেপ আন্ডো হয়, তা আবার প্রেফারেন্স থেকে সিটিং করে রাখলে, আর তা না হলে নর্মালভাবে 100 স্টেপ আন্ডো হবে, এরপরে আন্ডো হবে না। তো এখন এতগুলো ধাপ আমার কি আদৌ সম্ভব হইতো করা? তো এই জন্য দেখেন প্রত্যেকটা লেয়ারের মধ্যে দেখেন এই যে লেয়ার মার্কস, লেয়ার মার্কস, লেয়ার লেয়ার, সবগুলোতে দেখেন লেয়ার মার্কস করা। শুধু মেন প্রোডাক্টের যেহেতু প্রয়োজন পড়ে, এই জন্য মেন প্রোডাক্ট আমরা লেয়ার মার্কস করি নিই। যদি এটা কোনো কোল্ড ড্রিঙ্কস হইতো বা অন্য কোনো কিছু হইতো, তখন হয়তো আমাদের লেয়ার মার্কস করার প্রয়োজন হইতো। সো আমরা কিন্তু করে ফেলছি অ্যাডজাস্ট, মোটামুটি আমাদের ডান। আমাদের লোগোটা বসাতে হবে, সো আমরা একটু লোগোটাকে বসাই। সো এই ছিল আমাদের লোগো। লোগোটাকে নিয়ে আসলাম, সবার উপরে দেন যেহেতু। ওকে, কন্ট্রোল টি, অল্টার ধরে মিডল থেকে অ্যাডজাস্ট করলাম এবং এটাকে উপরে বসায় দিই এ পর্যন্ত। ওকে, ডান। বা হচ্ছে এটাকে একটু আপনি কর্নারে বসান এরকমভাবে। ওকে, সো এখন আমাদের কিছু টেক্সট অ্যাড করতে হবে। সো আমরা কিছু টেক্সট অ্যাড করতে পারি এখান থেকে, অথবা আপনি আপনার পছন্দ মতো এখানে কিছু টেক্সট অ্যাড করতে পারেন, এখানে কিছু ইনফরমেশন অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা। সো এখানে কিছু আপনি আইকন অ্যাড করতে পারেন। আইকন বলতে হচ্ছে আইকনগুলো কই গেল, আমি একটু আইকন অ্যাড করি। ড্রাফট না, এখানে না, আইকন। ওকে, এই যে আইকন চলে আসছে। যেমন আমি এই ধরনের কিছু আইকন, 4টা আইকন ইউজ করব। সো 4টা আইকনকে আমি একটু কালার চেঞ্জ করে নিই। এগুলো হচ্ছে আমার হোয়াইট থাকবে, আর এগুলো হচ্ছে আমার ব্ল্যাক রাখবো। এখানে কি কালার আছে? ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক রাখি। সো এই আইকনগুলোকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। আমার এই যে আইকন ডান, আমি একটু বড় করে দিয়ে এই বরাবর আমি বসাই দিলাম, কাজ শেষ। এটাতে যদি আবার ডাবল ক্লিক করেন, এখানে যেহেতু ইলাস্ট্রেটর থেকে ড্র্যাগ করে নিয়ে আসেন, ডাবল ক্লিক যদি করেন, ওকে করেন, আপনার হচ্ছে ইসে চলে যাবে, ইলাস্ট্রেটরে চলে যাবে। যাচ্ছে না কেন? যাওয়ার তো কথা। আচ্ছা, একটু আপনারা অ্যাপ্লাই করে দেখেন তো, কপি করে নিয়ে আসলে অবশ্যই এখান থেকে ড্র্যাগ করলে চলে যাওয়ার কথা। আচ্ছা, আসছে, এই যে আসছে, সরি, দেখেন এখানে লাল বাতি জ্বলতেছে, আসছে। সো এই দেখেন এখানে আসছে। আপনি যদি এখন এখানে কালারগুলোকে চেঞ্জ করেন, এগুলো যদি অন্য কোনো কালার দেন, এগুলো এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, এই দেখেন এখানে পরিবর্তন দেখছেন। সো আন্ডো করে দিই, ব্ল্যাক কালার থাকুক। আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? ভাই আপনার কি আদৌ আছেন আমার সাথে? জি ভাই, আছি। জি ভাইয়া। আপনার মনে হয় সবাই সবার কাছে ব্যস্ত, লাউডে রাখছেন, দূর থেকে বলতেছেন ভাইয়া আসি আসি আসি। না ভাইয়া, দেখতেছি। রেসপন্স করতেছেন 3-4 জন, ক্লাস করতেছেন 20-22 জন, বুঝলাম না হিসাবটা। এখানে তো আমার অঙ্ক মিললো না, বিষয়টা কি? সবাই একটু হাই হ্যালো লেখেন তো, 20-22 জন যে আছেন, আবার অ্যাটেন্ডেন্স লিংক দিলে সবাই হচ্ছে আবার রেসপন্স করবেন। সবাই একটু ইমোজি দেন তো।
এখনো সবাই দেয় নাই, অল্প কয়েকজন দিছে। যাক, ঠিক আছে। বুঝতে পারতেছেন কি না সেটা হচ্ছে মেইন বিষয়। আপনার ক্লাসে অমনোযোগী থাকেন বা না থাকেন, আমি বুঝাচ্ছি সেটা আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে না মাথার মধ্যে থাকতেছে, সেটা হচ্ছে বড় বিষয়। এখন এটা বলেন যে মাথার উপর দিয়ে যাচ্ছে না বুঝতেছেন, তা নাহলে আমার কষ্ট সব বেকার যাবে। জি ভাইয়া বুঝতেছি। থ্যাংক ইউ। ওকে, সো আমরা এখন একটু টেক্সট নিয়ে কাজ করি। সো আচ্ছা, আইকনগুলোকে একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। ওকে, এটাকে অ্যালাইন, ডান। ওকে, এখানে কিছু কিছু টেক্সট। সো টাইপোগ্রাফি নিয়ে আমরা হচ্ছে কি লিখবো, লেখা কি ছিল ভুলে গেছি। আচ্ছা, ওকে, এক্সক্লুসিভ। আচ্ছা, কালার থাকবে হোয়াইট করে দিলাম। কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে হোয়াইট করে দিলাম, ডান। এটাকে নিয়ে আসবো এই পাশে, আর ফন্ট কার্সিভ কিছু একটা ফন্ট দিব, ডাবল ক্লিক করে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিতে হবে। এটার মধ্যে কিন্তু টাইপিং একটু ঝামেলা আছে, ইলাস্ট্রেটর যতটা সহজভাবে করেন এখানে কিন্তু ততটা সহজ না। এখানে যদি কোনো একটা ইফেক্ট দিতে চান বা টেক্সট টুল নিয়ে কোনো একটা কিছু কাজ করতে চান, আপনাকে কিন্তু পুরো প্রত্যেকটা টেক্সট সিলেক্ট করে কাজ করতে হবে। যেমন আমি এখন এক্সক্লুসিভ লিখলাম, এখন আমি কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি, সিলেক্ট করে কিন্তু আর চেঞ্জ করা যাচ্ছে না, এরকমটা কিন্তু না। আপনি যদি ক্যারেক্টার প্যানেলে জানো তাও কিন্তু আপনার ওরকম হবে না। সো আমি ডাবল ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করে তারপর হচ্ছে এখান থেকে আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন। সো এটা হচ্ছে আমার কার্সিভ ফন্ট থাকবে। সো আবার সিলেক্ট করি, ক্যারেক্টার প্যানেল আসলো, এখান থেকে হচ্ছে আমার ফটোগ্রাফ সিগনেচার ফন্ট আছে, পিএইচও, এই যে ফটোগ্রাফ সিগনেচার ফন্ট। এবং এটাকে আর একটু বোল্ড স্টাইল তো নাই, সো এটাকে আমরা এইভাবে একটু বড় করি, আচ্ছা শিফট ছাড়া। ওকে, আচ্ছা, এখানে দেখেন ইলাস্ট্রেটরের মধ্যে একটা আপনারা কাজ করতেন। কাজটা হচ্ছে যদি কোনো টেক্সট আপনারা কাজ করতেন, লাইক এরকমভাবে টেক্সট দিছেন, এখন টেক্সটের মধ্যে একটা বর্ডার কালার ইউজ করতে চাচ্ছেন, তখন কি করতে হতো, আমাদের এইখান থেকে হচ্ছে এরকমভাবে স্ট্রোক দিয়ে স্ট্রোক বাড়া দিতাম, আবার লেখাটা গায়েব হয়ে যেত, তাই না? আবার এটা করতে হলে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে একটা ঝামেলা করতে হতো। কিন্তু এখানে এরকমটা না, এখানে যদি আপনি কোনো একটা বর্ডার দিতে চান, সো রাইট বাটন ক্লিক করেন, ব্লেন্ডিং অপশন খুঁজেন। সো এখান থেকে ব্লেন্ড অপশন কই, ব্লেন্ড অপশন 25-এ কই, ABCD ব্লেন্ডিং অপশন পাইলাম। সো এখান থেকে চলে যাব আমরা হচ্ছে কই গেল, স্ট্রোকে যাব, স্ট্রোকে এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে কালার দিব হচ্ছে আমরা এই রেড অথবা ব্লু টোনটা দিই এরকমভাবে, বা রেডিশটা দিতে পারেন, না ব্লু টোনটাই ভালো লাগে। ওকে, ব্লু টোনটা দিলাম। এখন এটা আমরা এই কোন সাইড থেকে এই স্ট্রোকটা রাখবো, ইনসাইড থেকে, আউটসাইড থেকে, না সেন্টার থেকে? সো আউটসাইড থেকে থাকবে, দিলাম, সাইজটাকে বাড়িয়ে দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা থাকুক। ওকে, বিষয়টা কি বুঝতে পারছেন? দেখেন, আমি যদি ওকে দিই বা একটু বড় করে দিই, এরকমভাবে জুম ইন করি, এ দেখেন চতুর্দিক থেকে বাড়ছে। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। কিন্তু ইলাস্ট্রেটর কিন্তু এরকমটা হইতো না। হুম। সো এটা হচ্ছে এখানে একটা সুবিধা। কিভাবে করলাম, রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন থেকে আমি হচ্ছে স্ট্রোকটা অন করছি, এখান থেকে আমি এইটাকে পজিশনটা আউটসাইড দিচ্ছি। আমি যদি এখন ইনসাইড দিই, দেখেন ইনসাইডে চলে আসছে, সেন্টার দিলে সেন্টার থেকে চলে আসবে। সো এটা আউটসাইড দিয়ে আমি এটা ওভার ভাবে করে দিচ্ছি আর কি। ওকে, সো এখন আরেকটা টেক্সট, সেটা হচ্ছে এটাকে একটু ছোট করে দিই, আরেকটা হচ্ছে কালেকশন, এটাকে হচ্ছে আমরা মনসেরাট দিতে পারি, একটু বোল্ড স্টাইল আছে। ওকে, সো এটা হোয়াইট থাকুক এরকমভাবে, এটাও আমরা চাইলে দিতে পারি এরকমটা কিছু। এটা চাইলে দেওয়া যেতে পারে, দেখি এটা একটু দিলে ভালো লাগে কিনা। ব্লেন্ডিং অপশন আবার কই গেল,
হারা ফেললাম, এই যে। সো স্ট্রোক ব্লু কালার, না এটা থাকুক, ভালো লাগে না এভাবে, ক্যান্সেল দেই, ক্যান্সেল লাগবে না। সো এ হচ্ছে আমাদের মোটামুটি ম্যানিপুলেশন ডিজাইন, মোটামুটি বলবো, একদম ভালো বলবো না, কারণ আমি ভালো ম্যানিপুলেশন ডিজাইন পারি না। এআই এর যুগে এই কাজ করলে লিস্টের বাইরে থাকতে হবে। এখন আপনারা বলুন ভাই তাহলে আমাদের শিখিয়ে দেন কেন? উত্তরটা আপনারাই দেন, কেন শিখলেন? 1 2 না শিখে আপনি কি এখন 2+2 4 যোগ করতে পারবেন? এটা একটু বলেন। কাজ কিন্তু আমাদের শেষ হয় নাই, বাকি কিন্তু আছে এখনো। প্রিয় দেশবাসী, জি ভাইয়া, আমাদের আসি। কিন্তু কাজ শেষ হয় নাই, কাজ কিন্তু বাকি আছে। সো এটার ওভারঅল আমরা একটা কালার চেঞ্জ করব। কীরকম? আমরা ফটো ফিল্টার থেকে ভাইবটাকে চেঞ্জ করতে পারি। কীরকম? ফটো ফিল্টারে যাই, একটা অরেঞ্জি ভাব নিয়ে আসতে পারেন, অর্থাৎ আপনি যেই কালারের ভাব নিয়ে আসতে চান দেখেন ওই একটা কালারের ভাব কিন্তু চলে আসতেছে, খেয়াল করতেছেন? এই জি কালারটার ভাইয়া। ভাইবটা কিন্তু ভালোই মোটামুটি। হ্যাঁ, ওকে, এটা দিয়ে আপনি ফটো ফিল্টার করতে পারেন। আর আরেকটা হচ্ছে কালার লুকআপ। এই কালার লুকআপটা তখনই আসবে, আমরা কিন্তু ফ্ল্যাট ডিজাইন একটা ভুল করছি। ভুলটা হচ্ছে কি বলতে পারবেন আপনারা? প্রিয় দেশবাসী, না ভাইয়া, বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? তাহলে আমার খাটনি কি বেকার গেল? এখন বলেন। আচ্ছা, এই যে এখন বলেন দেখি পারেন কিনা। এখনো পারবেন না? আর RGB তে করা হয়েছে, 8 জিবি দেওয়া। CMYK হ্যাঁ, দেওয়া দরকার ছিল, কারণ এটা তো টিমওয়ার্কের print দেওয়ার normal। কথা ছিল। হ্যাঁ, তো এই হচ্ছে আমরা ভুল করে ফেলছি। সো এটা সমস্যা নাই। সো আমরা হচ্ছে এটা আমি রাখছি ইচ্ছা করেই, কারণ এই ডিজাইন আমি একটা ইফেক্ট দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই কালার লুকআপটা। সো কালার লুকআপে গেলে আপনি আরও ভালো ইফেক্ট পাবেন। কালার লুকআপে গেলে এখান থেকে 3 লাট ফাইলে থেকে এখানে যখন লোড দেবেন অনেকগুলো প্রিসেট পাবেন, লাইক ফুজি। দেখেন পুরো ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আপনার এখন যেটা ভালো লাগে, আপনি হচ্ছে ড্রপ ব্লু দেন, দেখেন ডিজাইনটা কিন্তু ভালো লাগতেছে না প্রিয় দেশবাসী? হ্যাঁ, অনেক হ্যাঁ, সুন্দর হ্যাঁ লাগতেছে। ভাই, সো সুন্দর লাগতেছে এটা। এটা আবার খুবই খারাপ লাগতেছে। এই যে এম্বার, তো আপনি একটু ট্রাই করে দেখতে পারেন যে কোনটা ভালো লাগে। বাট প্রথম ওইটাই মেবি ভালো ছিল। কোডাক এটাও মোটামুটি ঠিক আছে। নাইট ফ্রম ডে, না এটা লাগবে না। আমরা ক্রিস্পি ওয়ার্মটা দিছিলাম, এটা একটা, এটা মুভি পোস্টারের ক্ষেত্রে দিতে পারেন। ড্রপ ব্লুস এটা মোটামুটি ঠিক ছিল, আমরা এটা রাখতে পারি, রাইট? ড্রপ ব্লুস অথবা এখান থেকে ফুজি, এটা না, এটা না, ফুজি রিয়েলটা 500D, কোনটা? এটা রাখা যেতে পারে। এই যে F125 কোডাক, এটা রাখা যেতে পারে। এটা ভালো লাগতেছিল নাকি আগের যেটা ছিল ওই যে কই জন্য, এই যে ড্রপ ব্লুস না, হ্যাঁ এটা, কোনটা এটাই ভালো লাগছে। প্রিয় ভাই দেশবাসী? এটা ভালো লাগে, বাট হচ্ছে কালার গুলো একদম ক্লিয়ারলি আসে না, যেমন ব্লু কালারটা ভালো হ্যাঁ, করে বোঝা যাচ্ছে না। আগেটা কালারফুলটা বেশি ভালো লাগছিল ভাইয়া, ওই সো তো আগেরটা। আমরা ওইটাই দিই, এটা না, সেকেন্ডটা। সো এটা, সো আমাদের মেইন ডিজাইন ছিল এটা, এখন এই কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হয়েছে এটা। সো ফটো ফিল্টারে গিয়ে আপনি ব্লু টোনটা রেড টোন করে দিতে পারেন, এরকম। আমাদের ব্লু টোনটা আমরা রাখতে পারি, বা এরকম টোন। ওকে, ফাইন। আমাদের ওভারঅল ম্যানিপুলেশন ডিজাইনের প্রসেসগুলা শেষ।
আমরা এখানে শ্যাডো অ্যাড করা শিখলাম, ব্লার দেওয়া শিখলাম, মোটামুটি যা প্রয়োজন হয় ম্যানিপুলেশন ডিজাইনে সেগুলো কিন্তু আমাদের শেষ। এখন আপনি যদি মনে করেন যে কোনো একটা রিসোর্স নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি আপনাদের এখন শিখিয়ে দিতে হয়, তাহলে ওইটা তো আমার এখন আসলে কমতি যে আমি আপনাদেরকে শিখাতে পারি নাই। এর জন্য কিন্তু আমি আগে থেকে সময় বাঁচানোর জন্য ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করে রাখছিলাম। এই যে এখানে কিন্তু সব কই গেল, আগে থেকে সব কিন্তু পিএনজি ছিল। এখন যদি আমি এখান থেকে গুগল থেকে নিয়ে আসতাম, রিসোর্স খুঁজতে হইতো, এই অ্যাঙ্গেলে ইমেজ খুঁজতে হইতো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হইতো, সমস্যা না, সময় বেশি লাগতো। সো এই জন্য আমি একটা কালেক্ট করে রাখছি। সো চলেন এটাকে কই গেল, আরে এটা না, ফটোশপে কাজ করতে না করতে হারায় ফেলছি। আরে আরজিবি থেকে সিএমআই কে করে কিভাবে, এটা তো ভুলে গেছি। আমাদের কষ্ট কি সব বেকার যাবে? গুগল আছে কি করতে, আমি ভুলে গেছি। কনভার্ট আরজিবি টু, আপনারা কেউ জানেন? পিডি দেখে নেই। গো টু ইমেজ, মুড, আচ্ছা ইমেজ থেকে যেতে হবে, ভুলে গেছি। ইমেজ কই, ইমেজ থেকে মুড, মুড থেকে এই যে এখানে দেখেন কালার লুকআপটা আমার কাজ করবে না সম্ভবত। যদি কালার লুকআপ না দিতাম তাহলে হয়তো আসতো। এই যে চেঞ্জিং মোডস উইল ডিসকাস সাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার, চেঞ্জ মুড এনে ওকে, কিছু যে রেস্টাইজ করে দিতে বলতেছে, দিলাম রেস্টাইজ। কনভার্ট টু সিএমআই কে অনেকগুলো অপশন দিতেছে, দেখেন কালার কিন্তু ডাল হয়ে গেছে এবং কালার লুকআপটা কিন্তু নাই। এবং এখানে অনেকগুলো লেয়ার ফ্ল্যাটেন হয়ে গেছে, যেমন এই যে এটা আইকনের এইগুলো ফ্ল্যাট হয়ে গেছে, নাইকের এটা ফ্ল্যাট হয়ে গেছে, যেগুলো ভেক্টর ছিল সেগুলো কিন্তু আর ভেক্টরে নাই। সো এই জন্য এই প্রবলেমটার জন্য আগে তুমি করতে হয় ভাইয়া। জি, এর জন্যই একটু খেয়াল করবেন যে এরকম যেন অঘটন না ঘটে যে এত কাজ করছেন, দেখেন এই যে এত কষ্ট করে কাজ করলাম, যদি ইফেক্ট এটা হয় আমার লাভ কি হইল? তখন তো ক্লায়েন্টকে 8 জিবিতে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, আছে কি? এবং ক্লায়েন্ট যখন এটা প্রিন্ট করবে তখন তো আমাকে মারবে। সো এই জন্য খেয়াল রাখবেন যেন আপনার এই ডকুমেন্ট যখন ফ্লায়ার বা এই সমস্ত কাজ করবেন একটু খেয়াল করবেন যে হ্যাঁ আমার জন্য কালার কোডটা ঠিক থাকে, তা না হলে কিন্তু বিশাল বড় ঝামেলা পড়ে যাবেন। তখন কিন্তু আপনার আবার কাজ করতে হবে, মানে একদম স্টার্ট থেকে কাজ করতে হবে। মানে এমন না যে এখানে এক ক্লিক করছেন চলে আসে আবার সিএমআই কেতে চলে আসে, না এরকমটা না। আপনার প্রত্যেকটা লেয়ার ধরে ধরে কাজ করতে হবে আবার, মানে আবার নতুন করে ডকুমেন্ট নিয়ে সেমভাবে কাজ করতে হবে। ওকে, সো এটা আমরা একটু সেভ করি। আর এই ফাইলটা কিন্তু ব্লিড সহ থাকতেছে। ওকে, সো আমরা এখান থেকে কন্ট্রোল শিফট অল্টার এস দিয়ে জিআইএফ না, এটা হচ্ছে আমাদের জেপেক থাকবে। অ্যান্ড হচ্ছে কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে। যদি চান বাড়া দিতে পারেন, 200% করে দিতে পারেন, ইচ্ছা আপনাদের। অনেক এইচডি হয়ে গেছে। রেন্ডার দিলাম, ওকে দিলাম, ডকুমেন্টসে সেভ করব। এটা হচ্ছে কি আর একটা কি ভুল করছি বলেন তো? আমি কি এখন কেটে দিব? সেভ করতে হবে কোনো কারণে যদি আমার এখানে ইলেকট্রিসিটি চলে যেত, পুরাই ভাই। তো এই মায়ের খাইতে না চাইলে আমার কি করতে হবে? সেভ করতে হবে। সো সেভ, এটা হচ্ছে কি শো পোস্টার ডিজাইন, কাজ শেষ। তো এখন কেটে দিই, কোনো সমস্যা নেই, আমরা যেহেতু সেভ করে ফেলছি। সো কই গেল ডকুমেন্টসে, এ হচ্ছে আমাদের পোস্টার ডিজাইন। বাহ, ভালোই তো লাগে। এখানে আরো অনেক কাজ করা যেত। এখানে কিছু ডিটেলস অ্যাড করা যেত, লাইক শ্যাডোটা।
আবার এখানে একটু শ্যাডোটা বেশি পড়ছে, এই উপরে পার্টে বেশি চলে আসে, এই যে এই পার্টে একটু শ্যাডোটা বেশি পড়ে আসে, হোয়াইট পার্টে শ্যাডো রাখা উচিত ছিল না, চলে আসে। এই মিডল পার্টে একটু শ্যাডো রাখা উচিত ছিল। সো এরকম টুকটাক ভুল হয়েছে। আবার এখান থেকে ওই লেভেলসটা একটু বেশি বাড়ানো উচিত ছিল। সো ঠিক হয়ে যাবে এগুলা, যখন আপনি আস্তে আস্তে করতে থাকবেন দেখবেন যে এগুলা আপনার আর চোখে আস্তে আস্তে বাঁচতেছে, তখন দেখবেন যে আপনি এই কাজগুলো সুন্দর মতো করে ফেলতে পারতেছেন। তো এভাবে করে কি আমরা এখন ম্যানিপুলেশন ডিজাইনগুলো করতে পারবো? আমরা কি আজকে ভালো মতো কিছু শিখতে পারলাম? এবং হ্যাঁ, এই পারছি। কাজটা আমি একটু আপনাদের কাছে সত্যিকার ওপিনিয়ন নিতে চাই যে এই কাজটা ওই ওভারঅল পুরো গ্রাফিক সেক্টরের মধ্যে আপনাদের কাছে কয়জনের কাছে ভালো লাগছে? আমরা আগে তো অনেক কিছু করছি, ফ্লায়ার, পোস্টার, বিজনেস কার্ড, লোগো, তারপর হচ্ছে এই ল্যান্ডস্কেপ ডিজাইন, ব্রাশ টুল দিয়ে বিভিন্ন কাস্টম ব্রাশ প্রিসেট, তার মধ্যে আজকের এই ম্যানিপুলেশন ডিজাইনটা। সো এই ওভারঅল কয়জনের কাছে এই ব্রাশ টুলের কাজটা ভালো লাগছে? আই মিন সরি, ম্যানিপুলেশন ডিজাইনটা। যে আমার কাছে ভালো লাগছে। জি ভাইয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো ভালো লাগছে। লাগছে এটা। একটু হাত তুললে এই ভালো ভাইয়া, হয়, আমার আমি কাছেও। একটু দেখতাম যে কয়জন আসলে এক্স্যাক্টলি এরকম ভালো লাগছে। বাহ, যাক, অর্ধেক ভোট দিছে, 23-13 জনের ভোট পাইছি, যাক ভালো। সো আমরা, আচ্ছা এটা যেটা করছি আমি এটা একটু শিখায় দিই। এই যে এই সি পার্টের যেটা করছি, আহ, এই যে এখানে যেটা ছিল, কই গেল, এই যে এটা। সো এখানে হচ্ছে আমি এই ইমেজটা যেখান থেকে নিয়ে আসছি, কই গেল, এই যে এখানে যে ইমেজটা নিয়ে আসছিলাম, সো এটা আমি আপনাদেরকে করে দেখাই। এগুলা থাকুক, ইমেজটা কই, এ হচ্ছে ইমেজটা, এটা ওপেন করলাম, এ হচ্ছে ইমেজটা ওপেন করছি। অ্যান্ড এই ইমেজটাকেই আমার একটু সেভ করে নিতে হবে। আপনি যেখান থেকে ওপেন করেন না কেন, আপনার Ctrl+Shift+S দিয়ে এটাকে একটু জেপ্যাগ ফরম্যাটে সেভ করে নিতে হবে। তো জেপ্যাগ ফরম্যাটে সেভ করে যে কোনো জায়গায় জাস্ট নর্মালভাবে একটু সেভ করে রাখেন, সেভ করা থাকা অবস্থা আবার একটু সেভ করে রাখেন। ওকে, সো সেভ করার শেষে আপনার যে ইমেজটা অ্যাডজাস্ট করার প্রয়োজন, কপি ইমেজ করে আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন, অথবা আপনার ফোল্ডার থেকেও নিয়ে আসতে পারেন। ওকে, সো এখান থেকে আসার পর এই ইমেজটাকে রেখে আমরা হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। এখান থেকে হচ্ছে ম্যাচ কালার নামে একটা অপশন আছে। সো ম্যাচ কালার করব কোনটা, আমরা লেয়ার সিলেক্ট করছি কোনটা, লেয়ার 1 শার্ক। সো এই শার্কের কালারটা ম্যাচ করব আমরা হচ্ছে এই পিছনের লেয়ারটা নিয়ে। সো আমরা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে ম্যাচ কালারে যাই, ম্যাচ কালারে গিয়ে এখানে সোর্স আমরা কোনটা, এই যে সি নামে যেটা আমি সেভ করে রাখছিলাম, যেটা আমার ডকুমেন্টে সেভ আছে। সো আমি এই সি নামে, আমি যদি রেড চিলি দিই, রেড চিলি কোনটা আছে, ওই যে আমার লাল রেড চিলি, তখন ওই কালার সাথে কিন্তু মিক্স হয়ে যাবে। সো আমি সিটাকে নেই, ওকে দিলাম, হইল না, হয় নাই কিন্তু, কেন হইল না, হওয়ার তো কথা, কিছু একটা ভুল করছি, মাথার হইছে আউলায়া। ঠিক আছে, চলেন আমরা আবার করি। অ্যাডজাস্টমেন্ট, ম্যাচ কালার, এখান থেকে সি, কিছু একটা দুর্ঘটনা ঘটছে, আমরা আবার শুরু থেকে করি, চলেন। এটা কেটে দিই, ওকে ডান। আমরা হচ্ছে শুরু থেকে শুরু করি, যেহেতু সেভ করা ছিল এর জন্য হয়তো বা নেয় নাই। বাট প্রসেস হচ্ছে এটাই, সো এই জন্য আর কি বললাম। সো এখানে এটা দেন হচ্ছে আমাদের কি ভুল হয়েছে এটা তো আমার খুঁজে বের করতে হবে, তার মধ্যে প্রবলেম। Ctrl+V, Ctrl+T, ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড হচ্ছে ম্যাচ কালার, এখান থেকে হচ্ছে আমার সি দেওয়ার সাথে সাথে চলে আসার কথা, কিছু একটা তো গ্যাঞ্জাম বাজছে। আচ্ছা, গ্যাঞ্জামটা খুঁজে আপনাদের একটু শর্ট ভিডিও করে আমি একটু দিচ্ছি একটু পরে, কিছু একটা এরর হইছে। অথবা এখানে ছবিটা সেভ করা নিয়ে কিছু একটা এরর হয়েছে, আমি একটু রিনেম দিই, দেখি।
এটাকে আমি এখান থেকে ফাইল থেকে সেভ করলাম ডকুমেন্টসে জেপেগ ডকুমেন্টস কই ওকে ডকুমেন্টস হচ্ছে সি লিখে সেভ দিলাম ওকে সেভ ওকে ডান এখন আমার ওপেন করতে হবে ভুলে গেছি সিটাকে আমার আবার সেকেন্ড ওপেন করলাম দেন হচ্ছে আমি এখানে কাজ করতে হবে এই ওপেন করাটা আমি ভুলে গেছি মাথা থেকে আউলাই গেছে সি এই যে দেখেন এখানে কি আপনি যেটাকে রিপ্লেস মানে কালার ম্যাচ করতে চাচ্ছেন ও ইমেজটা এখানে আর কি ওপেন থাকতে হবে এই হচ্ছে হিসাব আমি ইমেজটা ওপেন না করে কাজ করতেছিলাম আচ্ছা এখানে তো অ্যাডজাস্ট হয় নাই তাই না তো এই লেয়ারটাকে সিলেক্ট রাখলাম ব্যাকগ্রাউন্ড থেকে ইরেজার টুলসটা ইউজ করলাম ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস সেকেন্ড অপশনটাকে চালু রেখে অর্থাৎ স্যাম্পলিং ওয়ান্স এবং টলারেন্স আমরা হচ্ছে রাখতে পারি 60 বা 80 এরকম রেখে এখন যদি আমি এখানে ক্লিক করি এখন দেখেন এখন বুঝতে পারছেন ভাইয়া মাঝখানে তো অ্যাশ কালার হয়ে আছে কেন? বুঝি নাই এই মাঝখানে মিডলে একটু অ্যাশ কালারের টাইপস হয়ে এই আছে যে যে। ভালো মতো যে ক্লিয়ার করতে পারিনি দেখেন ওই দেখছেন ওয়াটার স্প্ল্যাশগুলো রয়ে গেছে এখন আপনি আরো ভালো মতো ক্লিয়ার করতে পারেন এখন ওখানে ক্লিক করলে মেবি কালারটা চলে যাবে হ্যাঁ লেবেলসে একটু অ্যাড করতে হবে একটু আগে দেখলেন না রিমুভ করে দিলাম তো অনেকগুলো লেয়ার ছিল ভুল হয়েছে সেভ করে রাখতাম ভালোই তো অনেকগুলো উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ছিল বাট প্রসেসটা শিখেলাম যে যদি ভিন্ন কালারের কিছু নিয়ে আসেন সেটা হচ্ছে এই হচ্ছে দুইটা কালারকে অ্যাডজাস্ট করার নিয়ম ওটা আর কি দেখাইতে চাইতেছিলাম ওকে আশা করি আমরা আজকে নতুন অনেক কিছু শিখতে পারছি আমাদের ফ্লায়ার ডিজাইনটাও আমরা সাইজটা করে ফেললাম এখন আপনাদের যদি ফ্লায়ার ডিজাইন দেয় আপনারা এখান থেকে ইজিলিভাবে এভাবে করে সেভ করে ফেলতে পারবেন তবে এখন ক্লায়েন্ট এরকম দেয় না ক্লায়েন্ট আসলে দেয় না তাদের বললে হয় যে ভাই তোমার যদি প্রিন্ট দরকার হয় তুমি পিডিএফটা কি ইউজ করো প্রিন্ট করতে পারবা যদি এরকম স্টাইলের ডিজাইন না করায় আর কি যেহেতু এরকম করায়ও না কারণ এগুলোতে প্রিন্ট করতে গেলে খরচ বেশি হয় বাংলাদেশের কথা বলেন আর বাইরের দেশের কথা বলেন বাংলাদেশে এগুলো প্রিন্ট করলে তো আপনার দেখবেন কালার পুরো নষ্ট করে ফেলছে বাইরের দেশে এরকম গ্লসি পেপারে প্রিন্ট করতে হয় তা না হলে একদম এক্স্যাক্টলি কালারগুলো পাওয়া যায় না আর ওগুলোর প্রাইস খুবই বেশি হয় এই জন্য এরকমভাবে এত জিগজেগ কালার তারা নেয়ও না এগুলো আগে দেখা যেত এখন এগুলো দেখা যায় না রাস্তাঘাটে দেখতেন আগে যে একটু পিচ্ছিল টাইপের পোস্টারগুলো পাওয়া যেত দেয়াল দেয়াল লাগানো থাকতো ওগুলো এখন পাওয়া যায় না আমরা ওগুলো পেপার ভাঁজ করে ঠাস করে ফুটাইতাম এভাবে একটু ভাঁজ করার একটা টেকনিক ছিল ভাঁজ করে এভাবে বাতাস থেকে মারলে ফুটতো তো আমরা ওইটা করতাম প্লাস্টিকের পেপারগুলো নিয়ে ওগুলো এখন পাই না ওগুলো লিফলেট হিসেবে পাই না এখন সব যে মানে একদম দিস্তা পেপার এটাকে বলে একদম ওই পেপারগুলো এখন দেয় কস্ট কমানোর জন্য জি ভাই আমরা ফুটাইতাম। ওই আর কি হিসাব যাই হোক আচ্ছা আমরা হচ্ছে আপাতত চলে আসছি আমরা এখন নেক্সট ক্লাসে মেবি ফাইবারে আরে ফিগমাতে চলে যাবো ইনশাল্লাহ ইউআইতে আর ফটোশপে ইউআই পার্ট আছে ফটোশপের ইউআইটা শেষ করে আমরা হচ্ছে ফিগমাতে চলে যাব এরপরে যদি আপনারা মনে করেন যে ফাইবার শিখবেন আমি তবে অনেস্টলি একটু বলি আমি আসলে ফাইবারটা ওইভাবে করে আপনাদেরকে বলতে চাচ্ছি না কারণ বিষয়গুলো হয়তো আপনারা জানেন আমিও যতটুকু পারি এখান থেকে বের হয়ে গেছি প্রায় বের হওয়ার একটু চেষ্টা করতেছি তো এই অবস্থার জন্য আর কি আপনাদেরকে বলবো যদি আপনারা চান করতে আমি ফাইবারে যেই প্রিভিয়াস ক্লাসগুলো ভিডিও ছিল একদম A to Z সেগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারি আপনাদেরকে দিয়ে দিতে পারি তবে আমার খেয়াল না যাওয়াটাই ভালো বেটার অন্য কিছু বিকল্প রিজিকের ব্যবস্থা আপনারা তালাশ করতে থাকেন কারণ রিজিকের তালাশ করতে থাকলে আল্লাহ তাআলা অবশ্যই হালাল মাধ্যমেই দেওয়া যায় জি আমাদের জার্সি অ্যান্ড টি শার্টটা বাকি আছে সেটা আমরা নিব এটা আমার মনে আছে আমি এটা নিব ইনশাল্লাহ আপনাদের প্যাকেজিং ডিজাইনটাও বাকি আছে সেটা আমরা করব শেষের দিক থেকে ইনশাল্লাহ
সো এইটা আর কি আপনাদেরকে বলতে চাইতেছিলাম, যদি কেউ মন খারাপ করেন উম, কিছু আর কি সরি বলবো, এই ছাড়া কিছু বলবো না, কারণ ওটা আমি আসলে দিল থেকে দেখাতে চাইতেছি না, এই আর কি বিষয়। সো ঠিক আছে, আমরা ভাই আগে ফিগমাটা শেষ করি, ইউআই পার্টটা শেষ করি, তারপর হচ্ছে দেখা যাবে ইনশাল্লাহ। হয়তো বা ইউআই আর ফিগমাটা শেষ করতে হয়তো আমাদের আর 3-4টা ক্লাস আমরা মিক্স করে করে ফেলবো, যেহেতু আমাদের রমজানে লেট হয়ে গেছে, আমাদের কোর্সটা অনেক ডিলে হয়ে গেছে। সো আমরা কয়েকটা ক্লাস মার্চ করে করে ফেলার চেষ্টা করব, যেমনটা আজকে আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, আমরা কিন্তু আজকে ম্যানিপুলেশন ডিজাইনটা আর ফ্লার ডিজাইনটা দুইটা কিন্তু একসাথে করে করে ফেলছি, এটা কিন্তু আমি শুরুতে বলে নিছি। সো কারণ ফ্লায়ার এখন আপনাদের আর কি দেখাইতাম, আরেকটা নতুনভাবে ফ্লায়ার সাইজটা নিতাম, আরেকটা নতুনভাবে ফ্লায়ার করাইতাম, এইটুকুই। আর ফটোশপে করলে আরেকটা নতুনভাবে ম্যানিপুলেশন করেই ফ্লায়ার ডিজাইনটা দেখাইতাম, হয়তো এই যে ফ্লায়ার ডিজাইনটা দেখাইতাম কীরকম, এরকম কিছু পোস্টার ডিজাইন হয়তো আপনাদেরকে দেখাইতাম। এটা এরকম কিছু না, এখানে যে লাইট ইফেক্টটা এটা কীভাবে করছে একটু দেখাই। একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড এখানে আছে, এখানে একটা শেপ নিলাম, এরকমভাবে শেপ নেওয়া ডান। এটাকে যদি আমি এখন হোয়াইট কালার দিই, এখান থেকে হোয়াইট কালার, ওকে, এখান থেকে রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশন, এখান থেকে হচ্ছে আপনি যে আউটার গ্লো দেন, এই যে দেখেন আপনার কাজ শেষ। অপাসিটি বাড়িয়ে দেন, নয়েজটাকে একটু বাড়িয়ে দেন, আপনার কাজ শেষ, এতটুকুই। এখান থেকে সেমভাবে আপনি ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডো দিতে পারেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ইনার শ্যাডো বা ইনার গ্লো দিতে পারেন। এখন ইনার গ্লো যদি দেন, আমি এখান থেকে ইনার গ্লো অন্য একটা রেডিশ কালার দিই এরকমভাবে, এবং এটা হচ্ছে আমার কই গেল স্কিন না, নর্মাল যদি রাখি, এ দেখেন অপাসিটিটা বাড়িয়ে দিই। সি, আমি যদি এখন এখান থেকে ইনার গ্লোটাতে ডাবল ক্লিক করে রেড না দিয়ে একটু ব্লু দিই, এ দেখেন, বা এই টোনটা দিই, কিংবা এই টোন, আমি কিন্তু চাইলে এখান থেকে আরও কিছু একটা অ্যাড করতে পারতাম। ওকে যদি দেই, আরও কিছু অ্যাড হইতো, মনে হচ্ছে যে আকাশ থেকে জানালা খুলতেছে এমন মনে হচ্ছে। না থাক, আকাশের জানালা খোলার দরকার নেই, তাহলে আবার অন্য অবস্থা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, আচ্ছা ডিলিট করে দিই। বুঝতে পারছেন? প্রিয় দেশবাসী, ভাইয়া, জি আমি আছি, আপনারা আছেন কিনা সেটা বলেন। ওই যে একটা একটা জিনিস বলতে চাইতেছিলাম। জি বলেন। ফটোশপে যেখানে আপনার এই যে রেক্টেঙ্গেল টুল, সরি, শেপগুলো আছে, তো ওইখানে সবার নিচে জীবাণুর মতো একটা, ওই যে হ্যাঁ, ওইটা কাস্টম, ওটা কেমনে কি করে? এই যে ব্রাশে যেটা সেট করে রাখবেন ওইটাই, ব্রাশের সাথে এটা সম্পর্ক। কাস্টম ব্রাশ তৈরি করছিলেন না, মনে আছে? হ্যাঁ, ব্রাশ তৈরি করেছিলাম। তো ওইটারই এখানে কিছু একটা ইফেক্ট, তো ওইটা আর কি ভেক্টর হিসেবে কাজ করবে, যে ভেক্টর হিসেবে কাজ করতেছে। মানে শেপ হিসেবে কাজ করবে? হ্যাঁ ওইটাই, এই যে এটা কিন্তু শেপ হিসেবে কাজ করতেছে, ভেক্টর আছে। এখন এটাকে চাইলে আপনি ইজিলি ভাবে এখান থেকে শেপে গিয়ে এই যে কালার চেঞ্জ করতে পারেন, এতটুকুই আর কিছু না। তার মানে মানে আমরা শেপে কিভাবে আনবো, এখানে সেভ করব কিভাবে? ব্রাশটা আপনি অলরেডি এখানে পাবেন, ব্রাশগুলো এখানে পাবেন, এই যে ব্রাশগুলো যেগুলো আপনার কাছে আছে সেগুলো এখানে পাবেন। ওকে, সো আমরা আজকে এখানে শেষ করে আপনাদের পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্রায় 12টা ওভার হয়ে গেছে। ওকে, সো আমরা ভিডিওটা অফ করে দিই।